তো ওরকম একটা দোকানে একজন আমাদের পরিচিত মামা ছিল, উনি আমাকে মানে জবটা দেয়। তো আমি যখন মানে যাই, আমাকে মানে ফার্স্টে জিজ্ঞেস করা হয় নাম কি বলি, বাবার নাম কি বলি, তারপর জিজ্ঞেস করে প্রেম করো। প্রথম জিজ্ঞেস করে প্রেম করো কিনা, পরে জিজ্ঞেস করে যে প্রেম করো। ভাই ভাইবা যিনি হচ্ছেন তাকে তো মানে বিশাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওকে, যাই হোক, হ্যাঁ বলেন তারপর। তো আমি তো মানে এই কথাটা, উনি তো আমার বাবার বয়সী, মানে আমি এই কথাটা শুনে মানে আমার নাম সুমা, আমরা 5 বোন 1 ভাই। 5 বোন 1 ভাই। তোমার পজিশন? আমি হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার। হ্যাঁ, আমার ভাই হচ্ছে আমার ছোট, আমার বড় কোনো ভাই নেই। ওকে। 2 বোনের, আমরা যখন ছোট স্কুলে পড়ি তখন আমার 2 বোনের বিয়ে হয়, আর থাকি সংসার হচ্ছে তখন আমাদের আমরা 3 বোন 1 ভাই, আর আমার আব্বু আর আম্মু। জি। বাবা কি করতেন? বাবা দর্জির কাজ করতেন। দর্জি ছিলেন? জি। সংসার আব্বু চালাত, আব্বুর টাকা দিয়ে, কারণ সবাই তো ছোট ছোট, তো আব্বুই আর কি, আব্বুর টাকা দিয়ে সংসার চলতো। তারপর আমাদের 3 ভাই বোনের পড়াশোনা, তাব্বুর হয়তো একটু কষ্ট হয়ে যেত, তাব্বু চাইতো না যে আমরা পড়াশোনা করি। আচ্ছা, মানে পয়সা জোগাড় করা খুব কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, 3 ভাই বোনের পড়াশোনা, মানে সরকারি স্কুলে যখন 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সরকারি স্কুলে ছিলাম, ওখানে আব্বুর হয়তো তো কষ্ট হতো না, কিন্তু যখন বেসরকারি স্কুল থেকে ক্লাস 6-এ ভর্তি হই, তখন থেকে আব্বুর একটু মানে পড়াশোনা খরচ চালানোটা একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা। তো তারপরে যখন এভাবে ক্লাস 6-7 কোনো নেই, যখন 8-এ উঠলাম, 8-এ তো একটু খরচটা একটু বেড়ে যায়, ক্লাস 6-7 বা 1 থেকে 5 পর্যন্ত, 6-এ 8-এর ক্লাসের খরচটা একটু বেড়ে যায়, কোচিং করতে হয়, অনেক বই কিনতে হয়, তারপর হচ্ছে আলাদাও স্কুলেও কোচিং করতে হয়, আলাদাও কোচিং করতে হয়। তো আমরা আবার 2 বোন, আমি আমার বড় বোন ছোট থেকে একই ক্লাসে পড়ি। আচ্ছা। একই ক্লাসে ভর্তি করা হয়। তোমার সাথে বয়সের ডিফারেন্স কত ছিল? 2 বছর। তারপর একই ক্লাসে ভর্তি করা হয়েছে? 2 বছর কি 1.5 বছর হবে, 2 বছর হবে না, 1.5 বছর। ও আর আমাকে একই ক্লাসে পড়ি, তো আমাদের মানে আলাদা করে, মানে দুইজনের 2টা আলাদা করে বই কিনা লাগতো না, তো একটা করে বই কিনতাম। তো মানে একই বই দিয়ে তোমরা দুজন পড়তাম। হ্যাঁ, আর আব্বু তো এভাবেই মানে অনেক কষ্ট, তো এভাবে 2টা বই কিনলে তার খরচ বাড়বে, তো চাইতাম যে যতটুকু মানে করে মানে এটা পড়াশোনাটা করা যায়। তারপর ক্লাস 8-এ পরীক্ষা দিই। 8-এ পরীক্ষা দেওয়ার পরে 8-এর খরচ দেখে আব্বু বলে যে ক্লাস 9-10-এ তো অনেক খরচ, তা আমি আর পড়াশোনা করানো আমার পক্ষে সম্ভব না। তো স্কুলে মানে আব্বু ভর্তি করেনি, বলছে যে আর ভর্তি হওয়া লাগবে না, তোমরা চাকরি করো। চাকরি করো? হ্যাঁ, চাকরি করো। আব্বুর কথা হচ্ছে বড় কোনো ছেলে নেই, তো আমরাই আছি, তো আমার আব্বুরও বয়স হয়েছে, সেই জন্য বলতে যে তোমরা চাকরি করো, যাতে তোমাদের নিজের ভবিষ্যৎটা কিছু, নিজেদের জন্য কিছু করতে পারো। তো আর আমরা তো তখন ছোট, ক্লাস 8-এ পরীক্ষা দিচ্ছি, তো চাকরির জন্য অ্যাপ্লাই করি, মানে যেহেতু ভর্তি হব না, আর সংসার এটা নিয়ে মানে ঝামেলা হতো, আমার আব্বু যেহেতু চাইতো না, আর আম্মু চাইতো যে আমরা পড়াশোনা করি। তখন আব্বুর কথা হচ্ছে যে আমি পারবো না পড়াশোনা করে। আর হচ্ছে আমাদের হচ্ছে কি যে আমি যে বাসায় থাকি, আমরা যে বাসায়, তো ওই বাসায় হচ্ছে আমাদের দায়িত্ব ছিল বাইরে আমাদের মানে দেখাশোনা করতাম, তো আমাদের ঘর ভাড়া লাগতো। তো আমার কথা হচ্ছে ঢাকা শহর থেকে ঘর ভাড়া লাগতেছে না, তাও যদি ছেলে মেয়েদের পড়াশোনা করতে না পারি তাহলে কিভাবে হবে। তার এই সময় তো পড়াশোনার যে মূল্য, সামনে তো আরো হবে। তো এগুলো বলতাম যে যতটুকু করে, যদি ওরা বুঝে খেতে পারে, ওরা তো পড়াশোনা করুক। আচ্ছা। যতটুকু পর্যন্ত ওরা করতে চায়। তা মানে আম্মুর এই ইয়েটা আব্বু আর কি পছন্দ করতো না, যেহেতু উনি চাইতো যে আমরা চাকরি করি। তো এগুলো নিয়ে মানে অনেক ঝগড়া হতো ঘরে আব্বু আর আম্মুর সাথে। তো মাঝে মাঝে খুব কষ্ট লাগতো যে আমাদেরই তো আব্বু, কেন চাবে না যে আমরা পড়াশোনা করি। তো তারপরে এটির পরে ভর্তি করানো হয় নাই। বসুন্ধরা সিটির ওখানেই তো আমাদের বাসা ছিল। বসুন্ধরাতেই জব নেই। আগে বসুন্ধরায় বাইরে স্টলে দোকান বসতো কসমেটিক্সে, তো ওরকম একটা দোকানে একজন আমাদের পরিচিত মামা ছিল, উনি আমাকে মানে জবটা দেয়। তা আমি যখন মানে যাই, আমাকে মানে ফার্স্টে জিজ্ঞেস করা হয় নাম কি বলি, বাবার নাম কি বলি, তারপর জিজ্ঞেস করে প্রেম করো। প্রথম জিজ্ঞেস করে প্রেম করো কিনা, পরে জিজ্ঞেস করে যে প্রেম করো। ভাই ভাইবা যিনি হচ্ছেন তাকে তো মানে বিশাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওকে, যাই হোক, হ্যাঁ বলেন তারপর। তো আমি তো মানে এই কথাটা, উনি তো আমার বাবার বয়সী, মানে আমি এই কথাটা শুনে মানে আমি মানে আমি লজ্জা পাচ্ছি। হ্যাঁ, যে কি বললো এটার মুখে, এইগুলো কি প্রশ্ন? তো তো আমি তারপর ওনাকে বলি যে না, বলে যে প্রেম না করলে তো মার্কেটে চাকরি করতে পারবে না। আচ্ছা। আমি বললাম যে পরে আমি তো কথা বলতে পারি না, নতুন, আর যেহেতু মানে বেশি বড় না যে ওনার কথা অনুযায়ী আমি কথা বলবো,
আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তো যে আমাকে নিয়ে আসে উনি বলে কি, কেন প্রেম করলে চাকরি করতে পারবে না কেন? তো উনি বলে কি, না যারা প্রেম করে তাদের একটু চালাক থাকে, আচ্ছা, চালাক okay. থাকে। তো ওরা একটু ছেলেরা একটু শীষ দিলে একটু সাড়া দেয়, তখন ছেলেরা হয়তো কাস্টমার নিয়ে পাঠায় দেয়, সেই কাস্টমার নেওয়ার উসিলা এসে হয়তো একটু বেচা কিনাটা একটু ভালো হয়। ও আচ্ছা আচ্ছা। মানে কেউ যদি পায় ভালো অর্নামেন্টসের দোকান চিনেন, হ্যাঁ আমি চিনি ম্যাডাম, আমার সাথে চলেন, পরিচিত কাস্টমার থাকলে তো ওনাদের নিয়ে আসবে, মানে আমাকে দেখার জন্য যে ওনার সাথে ওনার একটা কিছু আছে, তো আমি গেলে তো দেখতে পারবো, মানে উনি এটা মেন করে আর কি। ওকে, তো ইন্টারেস্টিং। পরে আমি বলি যে না আমি তো ইয়ে করি না, আমি পড়াশোনা করতাম কিন্তু এখন করি না। তো বলে ও আচ্ছা ঠিক আছে। তো মানে ওর বলে, তোমার বয়স তো অনেক কম, তুমি কি চাকরি করবা? রাইট। তো পরে আমি বলি যে করবো, কাকা বলি ওনাকে আমি, মামা না কাকা কিছু একটা বলেছিলাম। তো উনি হাসে, আমার মানে মামা কাকার ডাকটা শুনে উনি হাসে। তো বলে তোমাকে দিয়ে তো হবে না। তাই আমি বললাম যে কেন মামা, কি হয়েছে? বলে শুনো, তোমাকে একটা কথা শিখিয়ে দিই আজকে। মার্কেটে যেহেতু যদি জব করো, কেউ যদি তোমার চেয়ে বয়স অনেক বড় হয়, ছেলে বা মেয়ে, কখনো মামা আন্টি কাকা এগুলো বলবো না, ভাইয়া বলবো, আপু বলবো, এটা বলে উনি আমাকে। তো আমি মনে মনে হাসি যে উনি তো আমার বাবার সমান, ওনাকে কেন আমি ভাইয়া বলবো? আচ্ছা। তো আমি বলি কি, তা আমি চুপ, তুমি চাইলে আমি কি আপনাকে আমি ভাইয়া বলবো? তো বলতেছে যে আচ্ছা অন্য কিছু বলতে পারো, তো স্কুলে তো স্যার ম্যাডাম এগুলো, আমি আপনাকে স্যারই বলবো। তো বলছে আচ্ছা তুমি এটা বললো, কিন্তু মামাটাই কেউ না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওখানে জব নিলাম। তারপর বলতেছে যে তোমার তারপর নিত না, বলতেছে তুমি ছোট, তুমি পারবা কি না। তো যে নিয়ে আসছে উনি বলতেছে কি, আরে ছোট না, শুকনা তো এই জন্য ছোট মনে হচ্ছে। দেখেন না আমি শুকনা, আমি কি ছোট? আমার তো মনে হয় যে আমার এত বয়স, ওর বয়স আছে কিন্তু শুকনার জন্য বোঝা যায়, মানে ওনার কথা হচ্ছে যে আমাকে চাকরিটাতে ঢুকাবে আর কি, এরকম। মানে ওনার কথাতে পরিচিত লোক চাইছে যেহেতু, তো উনি আমাকে নেয়। তারপরে ওখানে জব করি। আরো 2টা মেয়ে ছিল, দুজন বড় আপু আর একজন আমার মতনই। ওনাদের দুইজন আপুর সাথে মানে একটু অন্যরকম ভাবে একটু বাজে টাইপের কথা বলতো, মানে কোনো কিছু শোলক টাইপের ইঙ্গিত দিয়ে কথা বলে না, ওই মালিক। হ্যাঁ হ্যাঁ। আমি এগুলাতে মানে মানে অভ্যস্ত ছিলাম না, আমার কাছে একটু আনইজি ফিল হতো। তা আমি কি করতাম, উনার সবসময় ওনার থেকে দূরে থাকার চেষ্টা করতাম, যে উনি যাতে আমাকে কোনো কথা বলতে না পারে। তো আমি তো আবার পরিচিত একজন দিয়েছে, তো উনি আমার সাথে মানে বুঝছে যে আমি নতুন, ওনার সাথে খারাপ বিহেভ করেন, আর করবে কিভাবে, সামনে বলতেছি আমি। তো একদিন মানে তখন ডিউটি করি, আর তখন ছিল স্টলটের দোকান, তো বাইরের কসমেটিক্স এর দোকান। তো বাহিরে টুল নিয়ে, যে এখানে দোকানটা, এখানে আমাকে টুল নিয়ে বসতে হতো। সামনে সকালবেলা আসলে তো সামনেটা এমনি দোকান ঝাড়ু দিতে হয়। আর বসুন্ধরা মার্কেট আমাকে আপু বললো কি, মানে কালকে উনি ঝাড়ু দিচ্ছে, মানে পিচ্ছি নেই যেহেতু, একদিন ওনাকে ঝাড়ু দিতে হবে, একদিন আমাকে ঝাড়ু দিতে হবে। তো আমাকে উনি ঝাড়ুটা দিয়ে বললো কি, তুমি ঝাড়ু দাও, আমি দোকানগুলো করি, তুমি তো এটা পারবা না। তো আমি ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আসছি, মানে আমার খুব লজ্জা লাগতেছে, এখানে আশেপাশে অনেক ছেলেরা যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, আমি ঝাড়ু দেবো, মানে আমার কাছে একটু আনইজি লাগছে। তো আবু বলে কি, তুমি নতুন নতুন তো এই জন্য এমন লাগছে, আচ্ছা দাও, তুমি দাঁড়াও, তোমার কল লাগবে না, তুমি 1 বোতল পানি নিয়ে আসো। আমি আপুটা অনেক ভালো ছিল, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপর উনি ঝাড়ু দেয়, আমি পানি নিয়ে আসি। তো উনি ঝাড়ু দেয়, আমি পানি নিয়ে আসি, তো উনি ঝাড়ু দিতেছে। আরেকটা আপু ওনার বয়সেরই এসে বলে, এই মেয়ে তুমি এত বেয়াদব করো। আমি মানে হয়েছে, আমি আবার কি করলাম, আসলামই তো, মানে কালকে ডিউটি করলাম আর আজকে। তো বলতেছে যে বড় সিনিয়র জুনিয়র মান্য করো না, তোমার সামনে আপু ঝাড়ু দিচ্ছে আর তুমি দাঁড়ায় আছো। তখন আমি বলি কি, আমি তো কখনো জব করিনি, তাই আমি তো মানে দাঁড়ায় ছিলাম, আমি তার আপুকে বলিনি যে আপু আপনি যাও। আমার কথা হচ্ছে আমি দিব, কিন্তু মানুষ একটু কমুক, তারপর আমি ঝাড়ু দেবো। ওই আপুই বললো যে না না, ও না, ও নতুন আসছে তো একটু লজ্জা লাগছে, এরকম সবারই লাগে, এই জন্য আমি মানে ঝাড়ুটা দিচ্ছে, আমি নিয়েছি, ও ইচ্ছে করে দেয়নি। কয়েকদিন পর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডেতে আবার মার্কেটে সবাই লাল সাদা, মানে চারিদিকে শুধু লাল লাল। মানে ওর আগের দিন আপু আবার আমাকে বলে দেয় যে তুমি শাড়ি পরে আসবা, কালকে সবাই শাড়ি পরে আসবে। তখন আমি এইভাবেই মার্কেটে নতুন, আমার এমনি লজ্জা লাগছে 3 পিস পরে, আর আমি শাড়ি পরে আসবো। তাই আমি বলি কি আপু না, আমি না শাড়ি পরে আসতে পারবো না। তো বলে আচ্ছা ঠিক আছে, কয় টাকা বেতনের চাকরি ছিল এটা? এটা ছিল 3,500 টাকা। মাস শেষে 3,500 টাকা দিলে? খাওয়া দাওয়া কিছু দিত? খাওয়া দাওয়া না, কনভেজ ছিল 30 টাকা, 30 টাকা আর প্রতিদিন, 10 টাকার নাস্তা।
10 টাকার নাস্তা, 40 টাকা প্রতিদিন। হ্যাঁ। আচ্ছা, তারপর? পহেলা ভ্যালেন্টাইন্স ডে সবাই পরে আসছে লাল তো আমি থ্রি পিস পরে। আমার কথা হচ্ছে কি মালিক এভাবে তো দেখতেছি অন্যরকম বিহেভ করে, আমি আবার শাড়ি পরে আসবো না, আমার তো এখানে মনই বুঝতেছি না আবার শাড়ি। তো ওই আপু ওনারা শাড়ি পরে আসে, তো ওই আপুর সাথে আবার যে আপুটা বললাম ওনার সাথে আবার খারাপ বিহেভ করতে পারতো না, মানে উনি হচ্ছে কি যে যেরকম ওনার সাথে ওরকম ভাবেই মানে চলার চেষ্টা করে ওই মালিকটা। আরেকটা আপু যে উনি শাড়ি পরে আসে, মানে ওনার শাড়ি পরে দেখে উনি একটা ব্যাড কমেন্টস করে মালিক। আচ্ছা, ওকে। তো ওই দিন মানে অনেক খারাপ একটা কথা বলে, মানে এদিন তো আমার প্রচন্ড খারাপ লাগতেছে, মানে আমি চাকরি করব কি না। পরে আপুকে আমি বললাম আপু উনি না কিরকম জানি কথা বলে, আমি কান্না করে আসি। তখন আমি যাই ওয়াশরুমে গিয়ে আমি দরজা আটকে কান্না করছি, মানে ওনার এটা আমার কথা শুনে আমার খুব আমার সামনে যেহেতু বলছে, তো ওনার সামনে আমি কিভাবে দাঁড়াবো, আমার এটা লাগতেছে। তো কান্না করে আপু বলতেছে তোমার চোখ লাল কেন, মানে উনি ভাবতেছে ভ্যালেন্টাইন্স ডে হয়তো আমার কোনো কষ্ট লাগছে এই জন্য আমি কান্না করছি। তো আমি বললো তুমি কান্না করতেছো কেন, কি তোমার কি কার সাথে রিলেশন আছে? তা আমি বললে না আপু। তো বলছে কি হয়েছে বলো, বড় আপু হইতো তুমি বলো। তো বললাম আপু উনি যে এরকম খারাপ খারাপ কথা বলে, ব্যাড কমেন্টস করে, ওনাকে দিলাম কিছুক্ষণ আগে একটু ব্যাড কমেন্টস করছে, আমার খুব খারাপ লাগতেছে, মানে আমার ভালো লাগতেছে না চাকরি করতে। উনি যদি আমাকে বলে তাহলে আমি কিন্তু কান্নাই করে দেবো, ওনার সামনে সবার সামনে কান্না করে দেবো। মানে আপু বলে কি শোনো তোমার সাথে কি এখনো কোনো খারাপ কথা বলছে? আমি বলি যে না আপু। বলে যে আসলে কি উনি যে বলে না যে যেরকম তার সাথে সে বিহেভ করে, আসলে ওই মেয়েটা এরকম ওর সাথে এরকম করে, আমার সাথে দেখছো করতে? আমি বললাম যে না, তো তোমার সাথেও করবে না, যদি করে তখন তুমি চাকরি ছেড়ে দেবে। তাই আমি বললাম আচ্ছা আপু ঠিক আছে। স্কুলে আসে যে স্কুল ড্রেস পরে আসে অনেকে, মানে ওইভাবে দেখতাম, মানে আমি দোকান কি আমি তো আর কখনো জব করি নাই, মানে আমি দোকান কি বিক্রি করব, আমি ওই যে সাথেই সাথেই তো আমি নিচে উকি মেরে বা উপরে দেখতাম, মানে অনেক স্কুল ড্রেস পরতো তাদের দিকে বেশি দেখতাম যে, মানে আমার এই ইয়াটা আমার ভালোই লাগতেছে না, মানে আমার কি ভাবতাম স্কুলের মতো শান্তি কোথাও নাই, এগুলো ভাবতাম যে স্কুল লাইফটা আসলে স্কুল লাইফে কান্না চলে আসতো, মানে স্কুল ড্রেসে কাউকে দেখে কান্না চলে আসতো। তো আপুকে বলতো, আপু বলে তুমি পড়াশোনা ছাড়ছো কেন এই এত বসে? আমি আপু আব্বু পাচ্ছে না তো এই জন্য, ওনাকে তার সব 2 দিনের পরিচয় তার সব কথা বলা যায় না। তো বললাম যে একটু সমস্যা আছে এই জন্য আর কি। তো বললো আচ্ছা। ওই দিন আবার আরেকটা ওনার সাথে আবার একটু খারাপ, মানে হ্যাঁ। তো এই আপু এই জন্য কি করতো, ওই যেহেতু ওনার সাথে এরকম খারাপ বিহেভ করতো, আপু বলতো কি যে আরেকটা মেয়ে ছিল আবার আমার মতো যে বললাম, ও আবার একটু এই টাইপের, ওর বয়ফ্রেন্ড আসতো, বয়ফ্রেন্ড এসে ওকে মানে ওই যে ওটা উনি মানে ওইটাই আমাকে বিন করছিল যে তোমার বয়ফ্রেন্ড থাকলে আসবে এরকম। তো ওনার মা আবার ওই মেয়ের মা হচ্ছে বসের কাছে বিচার দিচ্ছে যে স্যার আপনার দোকানে যদি ও তো একটা ছেলের সাথে রিলেশন করে চুইলা যেতে চাইছিল, আপনি যদি আপনার দোকান যদি আসে ওই ছেলে তাহলে আমাকে একটা ফোন দেবেন। তো ওই মেয়ের মা যেহেতু বলে গেছে ওনার কাছে, তো উনি দেখছে যে ছেলের সাথে কথা বলছে, তো উনি ওই মেয়েকে ডেকে এনে একটু কথা বলতো, মানে এইসব মানে বিয়ে করতে মানে একটু বাজে কথা, এই বয়সে বিয়ে করতে চাও, হ্যাঁ এই বয়সে বিয়ে করতে চাও কেন এসি। তো এইগুলো শোনার পর তো মানে আমি বলি কোন কবে জানি আমাকেই মানে এগুলো কথা বলে। তা আমি আপু কান্না করে বলি আপু, উনি আবার ওনাকে ভয় দেখেছে চাকরি নেওয়ার আগে যে 2-3 মাস চাকরি করে যদি চলে যাও তাহলে কিন্তু বাসা থেকে ধরে নিয়ে আসবো পুলিশ দিয়ে, এরকম বলতো যে বাসা থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসবো, আর পুলিশ নিলে কিন্তু জেলখানা নিয়ে যাবে, তুমি কি রাজি আছো? তা আমাকে যেটা মানে তখন তার বয়স সাথে বুঝারিয়ে নেই, তাই আমি বলতাম কি আমার কথা যে আমি চাকরি করবো, কিন্তু উনি কিরকম সেটা তো আমি আগে জানি। তাই আমি বললাম যে হ্যাঁ সমস্যা নেই আমি চাকরি করবো, আপনার বাসা থেকে ধরে নিয়ে আসতে হবে না। তো আমি আপুকে বলি আপু আমার না এখানে চাকরি করতে মানে আমি আসলে আমার অনেক খারাপ লাগছে, তো আমি তো চাকরি ছেড়ে দিলে নাকি আমাকে বাসা থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে আসবে, আমি তো মানে আমি কান্না করি। আপু বলে আরে এগুলো তোমাকে ভয় দেখাইছে, তুমি যদি চাকরি করতে না চাও সমস্যা। আমি বলি আপু তোমাকে একটা কথা বলি, ওনার সাথে আমি শেয়ার করতাম যদি অন্যকের কাছে কথা এটা কিন্তু ওনার কাছে আবার বিচে দিয়ে দিত যে এই মেয়েটা কিন্তু চলে যাবে, তারপরে মানে এখানে মানে আমি ছেড়ে দিচ্ছি আর কি দোকানটা। তো তারপরে আপু বলে আচ্ছা ঠিক আছে তুমি, আমি বলি আপু আমি কালকে থেকে আসবো না। তিনি বলে আচ্ছা ঠিক আছে এটা আমি জানি, তোমার কাউকে বলার দরকার নেই, তুমি আর আইসো না। তো এই বাসায় থাকি। মানে তুমি জবটা ছেড়ে দিলে? হ্যাঁ জবটা ছেড়ে দিলাম। মূলত তোমার জব ছাড়ার পেছনের কারণটা হচ্ছে যে তোমার স্কুল ড্রেসের ছেলে মেয়েদের দেখে মনটা খুব খারাপ লাগতো, আর এর আচরণটা ভালো লাগেনি, পরিবেশ এরকম আচরণ আমার ভালো লাগেনি। ওকে, এগুলো একটু খুব নোট করার মতো বিষয়, এবং খুব দরিদ্র পরিবারের সন্তানও। বুঝতেই পাচ্ছেন যে আজকের এই যুগে বাংলাদেশের যে প্রবৃদ্ধির হার 8%,
উপরে সেদিন দেখছিলাম একটা ভিডিও, সম্ভবত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ভিডিওটা পাবলিশ করা হয়েছে। এগুলো দেখলে আসলে গা শিউরে ওঠে। শিউরে এই কারণে, হেনরি কিসিঞ্জারের একটা কথা আছে না, যে বলছিল যে তলাবিহীন ঝুড়ির দেশ হচ্ছে বাংলাদেশ। তো সেই বাংলাদেশটা এখন কোথায় যাচ্ছে? দ্যাটস রিয়েলি অ্যামেজিং। খুব হাস্যকর লাগতো যখন এগুলো নিজের একদম নিজের অভিজ্ঞতার কথা বলি, যে 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে, এখনো বিশ্বাস হয় না। কিন্তু যখন ওই বিষয়গুলো চলে আসে না, যে আমাদের প্রবৃদ্ধির হার এত, আমরা এইভাবে এগোচ্ছি, পুরো এশিয়ার মধ্যে আমরা ইমার্জিং টাইগার, ইন্ডিয়াও আমাদের পেছনে প্রবৃদ্ধির হারের পেছনে, এইগুলো আমাদের অনেক স্বপ্নের জায়গা। মানে সত্যি তো দেশ স্বাধীন তো হয়েছিল আসলে এত উন্নতি করার জন্যে, উন্নতি আমাদের করতেই হবে। কিন্তু এটা ঠিক যে এই উন্নতিগুলো যেতে হবে এই রকম মানুষদের পেছনে। যদি না যায় তাহলে এই উন্নতিটা ফুলে ফেপে হয়তো বা যাদের অনেক বেশি সম্পদ তাদেরকেই ফুলে ফেপে তুলবে, কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত এটা আমাদের জন্য সুখকর নয় আমরা যেটা মনে করি। ছেলেমেয়েরা যদি পড়াশোনা করতে না পারে সেটা খুব দুঃখের বিষয়। আর ওর যে গল্পটা সেটা খুব বেশি আগের গল্প না, কারণ ওর বয়স যদি 19 বছর হয়ে থাকে তাহলে ও ক্লাস 8-এর ঘটনাটা কয়েক বছর আগের ঘটনা। এই জায়গাগুলো নিশ্চয়ই বাংলাদেশে পরিবর্তনের জায়গা, এবং আমরা বিশ্বাস করি যে এগুলোর আর পরিবর্তন হওয়া উচিত। বলো, তারপরে কি হলো? তুমি বাড়িতে চলে গেলা? তো স্কুলে কি যেতে পারলা বাড়িতে গিয়ে? না, এটাই বলবো। তো তারপর বাসায় থাকি। তো আমার কাকা ছিল, তো কাকা আমাদের অনেক আদর করতো ছোটবেলা থেকে। মানে উনি ওখানে থাকে, আমরা ওখানে থাকি। তো আব্বুর সাথে একটা পরিচিত ছিল, তো কাকা আমাদের অনেক মেয়ের মতো অনেক আদর করতো। তো কাকা জানতে পারে যে আব্বু জিজ্ঞেস করে, মানে বলে যে মেয়েদের ভর্তি করিনি। তো বলে যে ভর্তি করিস না কেন? তো বলে যে না ভাই, আমার পক্ষে সম্ভব হইতেছে না, এই জন্য পড়াবো না। তো বলে যে এগুলো কোনো কথা বলিস তুই? মানে কাকার মেয়েরা অনেক মানে হাই ইয়েতে পড়ে। তো কাকা বলে যে আমার মেয়েরাই তো পড়ছে, এখনো ওদের পড়া শেষ হয় নাই, কি করতে পারবে, আরো পড়ে। তো ওরা কিভাবে এই ক্লাস 6-7 পর্যন্ত এভাবে পড়ে কি হয়? তো কাকা বলে যে কাকা পরে মানে কাকার আমাদের বাসার সাথেই ছিল। কাকার হচ্ছে এখানে হামদর্দ পাবলিক কলেজ, এটা কলেজের পেছনে আমাদের বাসাটা। তো এই যে আমাদের বাসা, আর এই হচ্ছে কাকার গেট। তো কাকা ডাক, মানে এখান থেকে ডাক দিতে আমরা মানে শুনতে পারতাম। তো কাকা ডাক দেয়, তো কাকা ডাক দেয় দুই বোনকে। পরে বলে কিরে তোরা নাকি স্কুলে ভর্তি ভর্তি করে না তোর আব্বা? তো আমি বললাম যে হ্যাঁ কাকা, ভর্তি করে নাই। কি ভর্তি করে না কেমন? কাকা জিজ্ঞেস করতেছে, দেখে কি বলি। আমি কি আব্বার পড়াবি না বলতেছে। পরে কইতেছে যে তো তুই নাকি ব্যাংকে চাকরি নিছিলি? কাকা ফাইজলাম করতেছে আমার সাথে। পরে আমার বোন বলতেছে হ্যাঁ কেমন চাকরি নিচ্ছে, 7 দিনের মধ্যে রিটেন্ড করে দিছে। তো বলে যে কালকে তোদের স্কুলে ম্যাডামের সাথে আমি কথা বলতে যাব। তো আমরা খুশি, কথা বলতে যাবো কাকা। তো আমার বোন বলে কি কথা বলবেন কাকা? কালকে তোদের ভর্তির বিষয় নিয়ে কথা বলবো, ভর্তি করাবো। আমার একটা 10-11টার দিকে আমাকে একটা ফোন দিবি। ফোন দিলে আমি, তোরা স্কুলে যাইস, তারপর আমি গিয়ে আমাকে একটা ফোন দিস কার নাম্বার দিয়ে। তো তারপরে আমরা যাই, স্কুলে যাই। তো কাকা ওই ইয়েতে যেখানে বেতন দেয় আর কি, আমাদের বাইরে ইনফরমেশন দেয়, তো ঢাকায় আনে। তারপরে কাকা ভর্তি করবে এটা শুনে তো মানে যখন কাকা ভর্তি করবে কথাটা বলছে, কাকা রুমের থেকে বেড়ে মানে আমি নাচতেছি যে স্কুলে ভর্তি করবি, খুশিতে মানে আমি কি যে করতেছি। তারপর বোনও অনেক খুশি হয়েছে। তো সবার সামনে তো নাচতে পারি না, অন্ধকারে যায় গোসলখানে যায় নাচতেছি। এটা মনে আছে আমি গোসলখানে গিয়ে। ছেলেমেয়েরা দেখেন কত পড়াশোনা করতে চায় আসলে। হ্যাঁ, যে স্কুলে যাব, আবার ফ্রেন্ডদের সাথে দেখা হবে, সবার সাথে স্কুল ড্রেস পরবো, স্কুলে যাব। তো স্কুলে ভর্তি করে কাকা, ভর্তি হই। তো তারপরে এভাবে করে তো কাকা এরকম করে আর কি ক্লাস 9-এ দেখছি। তার ক্লাস 10 আমার মা আর কি আব্বু যেই টাকা দিত ওখান থেকে জমায় আর কি আমাদের স্কুলের খরচটা দেওয়ার চেষ্টা করতো। তো এভাবে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর সবাই কলেজে ভর্তি হবে। তা আমরা কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখি না, কারণ হচ্ছে আবু তো আগেই বলেছে যা পড়ছে এসএসসি পর্যন্ত হলেই এনাফ, এসএসসি সার্টিফিকেটটা আমরা সিবি বানাই। তো খুব খারাপ লাগছিল যে সবাই অ্যাপ্লাই করতেছে কলেজের জন্য, আর আমরা অ্যাপ্লাই করতেছি, আমরা বলতে তুমি আর তোমার বোন, আমি আমার বোন, চাকরির জন্য। তো চাকরি নেই। এসএসসি পাস করে কি সিবি বানাবা, কি লিখবা এসএসসি তে? এসএসসি পাস করে কি লিখবা? এটাই লিখছি যে এসএসসি পরীক্ষা দিছি আর কি, যেটা। আর এক্সপেরিয়েন্সটা বলছি যে আমি এক্সপেরিয়েন্স বাড়াই দিছি। একটা কি বলে তোমার কসমেটিক্সের দোকানে তুমি সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল, ওটা এক্সপেরিয়েন্স দিলে কি ওটা বাড়ায় দিতে হয়, না হলে মানে কেউ নিবে না, নতুন হলে কেউ নিতে চায় না।
তোমার টার্গেট কোথায় ছিল, মানে কোথায় কোথায় জব পাবা এরকম তুমি জানতা এসএসসি পাস করে? আমাদের মানে তখন তো দূরে যাওয়ার কথা, ছোট যেহেতু দূরে তো একা যেতে পারবো না। হ্যাঁ, ছোট বলতে তখন তো একটু বড় হয়েছি, কিন্তু কি দূরে যাওয়ার কথা, মানে একা একা মানে চিন্তা বাসে ভাবনা কি ছিল এই দোকানগুলোতেই যে আবার সেলস? হ্যাঁ, আবার এই সেলস মার্কেটে যেহেতু কাছে, ওখানে আবার একটা জব নেব। এখানে ওনার বাবাকে দোষ দিয়ে লাভ নাই, ওনার বাবার ইনকামটার কথা চিন্তা করেন। উনি একজন দর্জি, উনি যে পয়সা পায় সেটা দিয়ে 6-7 জনের পরিবার সামলানো, লেখাপড়া। তোমার বাবা নিশ্চয়ই পয়সা করে নষ্ট করতো না, না, সারা দিন নষ্ট রাত করতো না। নিশ্চয়ই কাজ করতো। না না, কাজ করতো, তাহলে উনি আসলে পারছেন না, নাজেহাল হয়ে যাচ্ছেন। কিন্তু আমি তো জানি যে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি। হ্যাঁ, আমাদের না না না, আমাদের স্কুলে ফ্রি মানে খরচ হতো, কিন্তু কি আমাদের স্কুলের ম্যাডামগুলো অনেক ভালো ছিল। যেমন আমাদের যখন শুনলো যে আমাদের এই প্রবলেম, তো আমাদের স্কুলের ম্যাডাম নিজে আলাদা রুমে, ওনার বাসায় আমরা কোচিং করতাম, আলাদা রুমে ডেকে নিয়ে উনি মানে আমাদের 2 বোনের থেকে কোচিং ফি নিত না। কোচিং ফি তো প্রশ্ন, সেটা তো অনেক পরের প্রশ্ন। স্কুলের ফি জমা দিতে তোমরা? স্কুলের ফিটা তো জমা দিতে হবে। কেন? এটা তো আমি যত জানি যে ইন্টার পর্যন্ত এটা ফ্রি মেয়েদের জন্য। না, এটা ফ্রি না, এটা দিতে হবে। হয়তো তোমার স্কুলে সে ফ্যাসিলিটি হ্যাঁ, ছিল না। আমাদের স্কুলে ওরকম নিয়ম। যাই হোক, তারপর বলো। তো চাকরি নেই, তো চাকরি না, ওখানে বোরকার দোকানে জব নেই। বোরকার দোকানে ওই সিবি বানিয়ে বোরকার দোকানে হ্যাঁ, জমা বোরকার দিলে। দোকানে। তো উনিও ছিল আমাদের দেশের বাড়ি বিক্রমপুর, তো ওনার দেশের বাড়িও ছিল বিক্রমপুর। তো উনি আমাকে মানে ওই দোকানের দায়িত্বই দিয়ে দেয় যে এখানে কয়টা জিনিস বিক্রি হচ্ছে না হচ্ছে সব তুমি হিসাব রাখবা, মানে সব এগুলো দেখার দায়িত্ব তোমার, কি হয় না হয় এগুলো তুমি আমাকে জানাবে। আচ্ছা। তো ওখানে জব করি, ওখান থেকে ভালো একটা জব পাই অন্য দোকানে, মানে একই জায়গায় তো অন্য জায়গায়, মানে সাথে অন্য একটা দোকানে। ওই মালিকটা অনেক কোন ভালো। এরিয়াতে এটা? কোথায় জব? বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটিতে, এই কারণ বাজার বসুন্ধরা সিটিতে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওই মার্কেটেই জব। আচ্ছা। তারপর ওই দোকানে যাই, ওই দোকানে গিয়ে ওখানে আবার 2 বছর জব করি। তো দেখলাম যে মানে তখন তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে কাস্টমারের সাথে ভালো ডিলিংস করতে পারি। স্যার মানে বসকে বললাম যে বস আমি অনেক জায়গায় ভালো একটা জব পেয়েছি, আমি মানে ভালো জব পেয়েছি এটা বলিনি, যে বস আমি সামনের মাস থেকে আসবো না। তো এরকম মানে কি, ওরা তো বুঝে যে হয়তো ভালো কোথাও পাইছে এই জন্য আসবে না। তো বস বললো যে কেন ভাই, ভালো কোথাও পাইছো নাকি? তো ওখানে কত স্যালারি দিচ্ছে? ওখানে যত দিচ্ছে আমি তোমাকে বাড়াই দেবো না, যাও, তুমি যাইও না। তো আমাদের স্যার আমাদের মানে অনেক বিশ্বাস করতো আর কি। তো তখন তো মানে স্যালারি বাড়ছে, তো ভাবলাম যে না, এবার মানে নিজেরটা তো নিজে পড়াশোনা করতে পারবো। তো তারপরে ভাবি যে এবার সামনে এটা যখন মানে স্যালারিটা বাড়ে, ম্যাডামকে বলি যে ম্যাডাম আমি কলেজে ভর্তি হবো। দোকানে ম্যাডামটা অনেক ভালো ছিল, উনি বলতো দেখো আমি এইভাবে পড়ছি, কেউ যদি সুযোগ না দেয় তাহলে কিন্তু পড়া যায় না। আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তা আমি কেন তোমাদের দিব না? তুমি যদি পড়তে চাও, আর তুমি তো ছোট, দেখতে সুন্দর সুন্দর আছো, তুমি এক কাজ করো, তুমি জব না, তুমি পড়াশোনা করো, আমি তোমাকে একটা, উনি এবার ব্যাংকে ছিল, বলতো যে আমি তোমাকে একটা ব্যাংকে জব দিব ভালো, কিন্তু তুমি পড়াশোনাটা করো। তো ম্যাডাম যেহেতু সাপোর্ট করছে, ওনার দোকান থেকে যদি উনি আমাকে পড়ার সুযোগ দেয় তাহলে তার কোনো সমস্যা না, অনেকে তো এই জিনিসটা দেয় না। তো তারপরে 1 সপ্তাহ লেট করে ফেলি জিনিসটা, অ্যাপ্লাই করি। কিন্তু মানে আমার ছিল যে বদরুন্নেসা হবো সরকারি কলেজে, যাতে ইয়েটা না হয়, মানে খরচটা বেশি না হয়। তা আমি সরাসরি মানে আমার ফ্রেন্ড কিনে, ও আবার ওখানে মানে অ্যাপ্লাই করছিল, ওটা হয়ে গেছে। তা আমি আবার যাই ওখানে কথা বলতে, যে আমি তো আসলে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু লেট হয়ে গেছে 1 সপ্তাহ, এখন কোনোভাবে ভর্তি হওয়া যাবে কিনা, সরাসরি কথা বলতে যাই। তো ওনারা বলে যে না, এটা যাবে না। ওই কলেজেরই আরেকজন পরিচিত মানে লোকের মাধ্যমে জানতে পারি, বলে যে যদি 20,000 টাকা দিই তাহলে আমি কলেজে সিট পাবো, কারণ অনেকে তো ভর্তি অনেক কলেজে চলে যায় ভালো না লাগলে, ওই সিটটা আমাকে দিবে। তো 20,000 টাকা আমি কোথায় পাবো? তা আমি বলি যে থাক, এবার তাহলে আর হওয়া হবে না, সামনের বছর মানে সঠিক টাইমে করবো যাতে ভর্তি হতে পারি। আচ্ছা। এর মধ্যে আমি আরও ভালো একটা জব পেয়ে যাই। আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে, ও হসপিটাল জব করতো, তো ওখানে হচ্ছে নার্সিংয়ের জব, মানে নার্সিং করতে হবে আমাকে। মানে যদি 1 বছর পর ভালো একটা মানে পুরান হওয়ার পর ভালো একটা স্যালারি হয়, তো এটা তো অনেক ভালো একটা জব। তো আমি ওখানে জব নিই। হেঁটে মানে হাঁটতে হতো, তো আর মার্কেটে তো বসেই থাকতে হতো, মানে ব্যথাটা বেশি অনুভব করতে পারতাম না তখন থেকে। কিন্তু মার্কেটে ব্যথা হতো। তোমার বাসা কোথায় ছিল তখন? পান্থপথে ছিল, কাঁঠালবাগান। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। আর নার্সিং এ তো বসে থাকা, মার্কেটে যেমন আরামে বসে থাকতে হয়, কাস্টমার আসলে দেখা নাহলে নাই, কিন্তু নার্সিং এ তো অনেক হাঁটাহাঁটি করতে হয়। তখন হাসপাতালে জব? হ্যাঁ, হাসপাতালে। স্কয়ার হাসপাতালে? হ্যাঁ, স্কয়ার হাসপাতালের সাথেই অরোরা স্কিন সেন্টার। আচ্ছা, স্কিন সেন্টারে। আচ্ছা। তো জব নেই। তো ওই একটা পেশেন্ট আসলে ওনার যতক্ষণ পর্যন্ত ওনার ট্রিটমেন্টটা না হয়, ওনার সামনে তো দাঁড়ায় থাকতে হবে, কাজ শিখতে হবে। হঠাৎ করে দেখলাম যে আমার মানে হাঁটা চলাতে আমার পাটা বেশি, মানে ব্যথাটা বেশি বেড়ে গেছে।
আচ্ছা, মানে কি আগে থেকে ব্যথা করতো? হ্যাঁ, আগে ব্যথা করতো, ক্যালসিয়ামের হালকা ব্যথা যেরকম হয় ওরকম ব্যথা করতো। এটা তুমি জানলা কিভাবে ক্যালসিয়ামের হালকা ব্যথা? তোমার কাছে মনে হতো এটা ক্যালসিয়াম? হ্যাঁ, আমার কাছে মনে হতো, আমি ডাক্তারকে বলতাম, এলাকার ফার্মেসি থেকে বলতো এটা ক্যালসিয়ামের ব্যথা। আচ্ছা, তো উনি আমাকে সেই অনুযায়ী ওষুধ দিতে, আমি সেই অনুযায়ী সেগুলো তুমি খেতা? হ্যাঁ, ক্যালসিয়াম ট্যাবলেট দিত? ক্যালসিয়াম, হ্যাঁ, বেশি দিত না, ওই কয়েকটা আর কি দিত। ভাবলাম, বলতেছে ব্যথাটা মানে শীত, তখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, তো ভাবলাম শীতের ভিতরে হয়তো মানে ব্যথাটা বেশি হচ্ছে। তো দেখলাম যে হাঁটতে গেলে হঠাৎ দেখি মানে আমি পড়ে যাচ্ছি, মনে হচ্ছে ল্যাং মারলে কেউ এভাবে ইয়ে করলে, পায়ের এখানে কবজিতে ইয়ে করলে যেমন পড়ে যায় না, এরকম মানে পড়ে যাচ্ছি। আচ্ছা, হঠাৎ কোন পায়ে এটা? এটা ডান পা। শুধু ডান পায়ে? হ্যাঁ, শুধু ডান পা। ওকে, তারপর? হ্যাঁ, পড়ে যাচ্ছি, আর আমি ধীরে ধীরে মানে শরীর মানে আমি শুকাচ্ছি, শুধু ওয়েট কমছে, আর আমার একটু জ্বর ভাব, মানে সারাদিন যেমন, হঠাৎ করে সন্ধ্যার পর থেকে আমার একটু জ্বর ভাব হয়। তো আমার একটু বিষয়টা অন্য, তো আমি আম্মুকে বলি যে মা, আমার পাটা তো অনেক ব্যথা করে, এরকম না, আমি হাঁটতে গেলে না হঠাৎ আমি মানে ইয়ে করি, মনে হচ্ছে যে আমি পড়ে যাচ্ছি। তো মা বলে কি, আর এটা কিছু না, ক্যালসিয়ামের ব্যথা। তা আমিও তো জানি, পরে আমি যখন দেখি না ব্যথাটা বেশি, তখন বলি যে না, আমার এটা ক্যালসিয়ামের ব্যথা না, হয়তো আমার কিছু একটা হয়েছে। তখন মা বলে তো পরীক্ষা করে, এক্সরে করে নিয়ে ডাক্তারকে দেখাই, আপনার জয়েন্টের সমস্যা। পায়ের জয়েন্টের সমস্যা? হ্যাঁ, জয়েন্টের সমস্যা। কত সালের ঘটনা এটা? এটাই যে 1.5 বছর আগে। 1.5 বছর, এটা 2 বছর আগে, 2 বছর হয়ে গেছে বেশি। তো আমি ওর বলি, দেখছোস, আমার ফ্রেন্ডে নিয়ে গেছিলাম, আর বলি দেখছোস, আমি তোদের বলতেছি না যে আমার কিছু একটা প্রবলেম হয়েছে, নাহলে এত ব্যথা হবে কেন, যে আমার জয়েন্টের সমস্যা। তো পরে আমি বলি যে প্লাস্টার করলে তো ইয়েকে বলি যে এটা কি করতে হবে, ওষুধ দিচ্ছে অনেকগুলা, তারপরে বললো যে প্লাস্টার করলে এটা ঠিক হয়ে যাবে। ছোটবেলা থেকে এমনিতেই কোনো বাড়ি ঠাড়ি খাওয়া, কোথাও পড়ে যাওয়া, এরকম কোনো ঘটনা ঘটেছিল তোমার? এরকম কিন্তু কি, আমার ভাইয়ের সাথে শুইতাম, তো আমার একটা মনে আছে যে ও আমাকে মানে এখানে লাথি দিচ্ছিল, আমার ওই পর থেকে একটু ব্যথা হতো। তা ডাক্তার যখন আমাকে জিজ্ঞেস করলো, আমি কিন্তু ওই কথাটা বলছে যখন যে তুমি কি ব্যথা পেয়েছো, আমি বলতাম যে হ্যাঁ, আমি এভাবে ব্যথা পেয়েছি। আর একবার বালতি সরাতে গিয়ে মানে বালতি এখানে পা দিয়ে সরাতে, হাঁটু দিয়ে সরাতে চাইছিলাম বালতি, ওখানে কি একটু জোরে চাপ লেগেছিল, তখন অনেক ব্যথা করছিলাম। তো ওটা বলছে, তুমি বলে যে না, এটা তো তেমন হওয়ার কথা না, যে আচ্ছা এই ওষুধগুলো খাও। তো পরে আমাদের হসপিটালের ডাক্তার, তো উনি ওখান থেকে মানে আগে ওখানে ফাইলটা ছিল, ওখান থেকে আমি রিপোর্ট নিয়ে ওনাকে দেখাতে আসবো। তো ওই স্যার আমার হাতে এক্সরে ফাইল থেকে বলে এটা কার, আমি যেখানে হসপিটাল জব করি। স্যার বলে যে এটা কার, আমি বললাম স্যার এটা আমার পায়ে। হ্যাঁ, স্যার আমার পায়ে তো ব্যথা, এক্সরে করেছে। তো বলো কোথায় দেখি তোমার এক্সরে। তো স্যারকে এক্সরে দেখাই, বললো ডাক্তার কি ওষুধ দিছে দেখি। পরে দেখাই স্যারকে, স্যার বলো তুমি এটা কি ডাক্তারের কাছে গেছো, এটা তো হাতুড়ি ভাঙা ডাক্তার, এটি একটা ওষুধ, তুমি কি ওষুধ কিনছো? আমি বললাম না স্যার, আমি কিনবো আজকে গিয়ে। তো উনি তো স্কিনের ডাক্তার, উনি বুঝলো কি করে? উনি বলতেছে যে উনি হচ্ছে দিস আর আওয়ার ডেইলি লাইফ। অ্যাকচুয়ালি একটা ভালো ডক্টরকে খুঁজে পাওয়া কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে, এটাও একটা দুষ্কর ব্যাপার। যাই হোক, হ্যাঁ বলেন। তারপর উনি হচ্ছে ঢাকা মেডিকেলে পোস্টমর্টেম করায়, হোয়াট এভার ইট ইজ। ও আচ্ছা, পোস্টমর্টেম করায়। হ্যাঁ, তোমার পোস্টমর্টেমের ডাক্তার, তোমার কিসের অর্থোপেডিক্স ডাক্তারে তোমার সমস্যা বুঝবে, এটা বলে উনি আমাকে। তো তুমি যার কাছে গেছো সে হচ্ছে পোস্টমর্টেম করা? হ্যাঁ। আর আমার ওই স্যার আমাকে বলে এটা যে তুমি অন্য কোথায় দেখো, আমার ফ্রেন্ড আছে, তুমি ওখানে যেতে পারো। তো আমি বললাম স্যার আপনার, তাহলে আপনার ফ্রেন্ডের নাম্বারটা যে স্যার একটু দিতেন। তো বললো যে স্যার বলে আচ্ছা এটা, পরে স্যার নাম্বার দেয়, স্যারের ফ্রেন্ডের নাম্বার দেওয়ার পরে আমি ওখানে ফোন দিই যে আমি এরকম, স্যার বললো আমার পরিচয় দিও। তো ওনার পরিচয় দিলাম, তো উনি বললো কি যে না আমার হাতে এখন সময় নেই, তুমি অন্য কোথাও অন্য কাউকে দেখাও। আচ্ছা, তারপর আমি ইয়েতে যাই, পঙ্গুতে যাই, এক্সরে নিয়ে পঙ্গুতে যাই। মানে ওষুধগুলো তুমি খাওনি? না, ওষুধ যেহেতু স্যার খেতে না বলছে, তো বলছে অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে যেটা বলবে সেটা খাবো। গুড ডিসিশন, ভালো একজনের হাতে পড়ছে প্রথমে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি গেলাম, তো পঙ্গুতে দেখার পর ওই পঙ্গু ডাক্তার বলে যে আপনার বোনস টিউমার হয়েছে। মানে আমি বোনস টিউমার শব্দটাই আমি বুঝি না, টিউমার জিনিসটা আমি চিনি, প্রথম দেখাতেই বলে দিল যে বোনস টিউমার পঙ্গুতে। হ্যাঁ, আচ্ছা, বলে আপনার বোনস টিউমার হয়েছে। আর বোনস টিউমার আমি বুঝি না, আমি বললাম স্যার টিউমার বুঝি, টিউমার হয় তো স্যার বোনস টিউমার মানে, বলে যে আপনার হাড্ডিতে টিউমার হয়েছে। তো আমার মেজপু আমার সাথে ছিল, মেজপু বলে স্যার হাড্ডিতে আবার কিভাবে টিউমার হয়? হ্যাঁ এটা হয়। তো বলছে স্যার তাহলে আমি তো মানে ওনার কথা শুনে আর আমি তো এত বড় জিনিস ভাবিনি, আমার অনেক খারাপ লাগছিল। তো আমি মানে চুপ করে আমার বসে আছি, মানে আমি কিছু বলি না, আমার আপুই প্রশ্ন করতেছে। তো বলতেছে যে
আপু বলে তাহলে স্যার কি করতে হবে, বলে যে এটা অপারেশন করতে হবে। অপারেশন করলে উনি আবার এক্স-রে রিপোর্ট আমাদেরকে দেখায় যে এই হাড্ডিটা ফেলে দিয়ে এখানে হাড্ডি লাগানো হবে না। যে এরপর বললো যে স্যার অপারেশন ছাড়া ওর তো টিউমারটা নতুন, তাহলে তো অনেকে ওষুধের মাধ্যমে তো টিউমার করা যায়। বলে যে না, এটা অপারেশন করতে হবে, অপারেশন না করলে আর এই টিউমারটা হাড্ডি ক্ষয় করে ফেলবে, আর হাড্ডি ক্ষয় করলে ওর হয়তো পাটাই কেটে ফেলতে হবে। মানে ওখানে বললো হঠাৎ করে মানে আমার সামনে যে পাটা কেটে ফেলতে হবে, তো পা কেটে ফেলতে হবে। এটা শুনে মানে আমি একটু আতঙ্ক হয়ে মানে মানে শকড যে কি বলবো, পা কেটে ফেলতে হবে, হঠাৎ ব্যথা থেকে পা কাটা, মানে এরকম একটা মানে মানে আমি ভাবতেছি। কথা বলি না আপুর সাথে কারোর সাথে, তো চুপ করে মা বলছে স্যার টেনশন করিস না, কত ডাক্তার আছে, মানে আমাকে সান্ত্বনা দিতেছে যে ডাক্তার এরকমই, ডাক্তারের কাছে গেলি ডাক্তাররা বলবে হাত কেটে ফেলো, পা কেটে ফেলো। পরে অনেকেই দেখি এই কথাই বলতেছে, কার এই ডাক্তারদের কথা, ডাক্তাররা একটা কইলে 99% মিথ্যা, ওটা বিশ্বাস করিস না, তুই আল্লাহর উপর ভরসা রাখ। আমি রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কজ এটা ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। আমি আপনাদের ইউটিউবে প্রত্যেকটা ভিডিও যেগুলো আপনাদেরকে দেই, প্রত্যেকটা ভিডিওই কোনো না কোনো মেসেজ থাকে, আপনারা দেখবেন। 3-4 রকমের ভিডিও এখানে আপলোড হয়, আপনারা নিশ্চয়ই জানেন। একটা হচ্ছে ভিডিও ক্লিপ, যেটাকে আমরা বলি শো ট্রেইলার। শো ট্রেইলার বলতে যেটা বোঝায় যে শোর রেডিওতে যে অনুষ্ঠানটা যাবে সেটার খুব অল্প কিছু চুম্বক অংশ, এটা হলো শো ট্রেইলার। আরেকটা থাকে, সেটা হলো মোটামুটি ইউটিউব ফরম্যাটে একটা লাইভ স্টোরি, যেটা একদম দেখলেই মোটামুটি বোঝা যায় যে আসলে লাইভ স্টোরিটা কি। আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, এবং আপডেট থাকে, যেটা আমি লাস্ট 9 ইয়ার্সে করিনি, এখন রিসেন্টলি করছি, যে কোনো একটা বিষয় যখন আপনাদের কাছে শরণাপন্ন হয় বা কোনো একটা বিষয় আমরা যখন আপডেট দেওয়াটা খুব জরুরি মনে করি কোনো একটা এপিসোডের প্রেক্ষাপটে, সেই আপডেটগুলো ভিডিওগুলো আমরা ওখানে দিই। তো আমি আজকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা খুব ইম্পর্টেন্ট, এবং একই সাথে যারা রেডিওতে শুনছেন তাদেরকেও বলবো যে ভিডিওটা গিয়ে ওখানে দেখে আসার জন্য। সো প্লিজ শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন, দেখবেন। তো তারপর পঙ্গু থেকে সবার কথা হতে আমি বললাম যে না, এটা নাও হতে পারে, অন্য ডাক্তারের কাছে যাবো আমি। তো ওই স্যারকে আবার বললাম যে স্যার এই পঙ্গু থেকে তো এটা বলছে, তো বলে যে ঢাকা মেডিকেল আমার ভালো একটা ফ্রেন্ড, ওখানে একটা ফ্রেন্ড আছে, ওখানে বড় ডাক্তার, তুমি ওর কাছে যাও। নাম দিয়ে দেয়, নাম্বার দিয়ে দেয়, নাম্বার বন্ধ থাকে। ওখানে জানার পরে জানি উনি দেশের বাইরে গেছে। তো ঢাকা মেডিকেলে ওনার পরিচয় দিয়ে অন্য একটা ডাক্তারকে দেখায় যে আমি ওনার পরিচিত একজনের মাধ্যমে আসছিলাম, এই স্যার তো নেই, এই জন্য। পরে উনিও দেখে এই সেম কথাই বলে যে আপনার বোনস টিউমার অপারেশন করতে হবে, 1 সপ্তাহের মধ্যে ভর্তি হয়ে যায়। এই পঙ্গু তো সেম কথা, 1 সপ্তাহের মধ্যে ভর্তি হয়ে যায়। তারপর আসলাম আবার কমফোর্ট আমাদের এখানে, যে এটা তো সরকারি, অনেকে বলে সরকারি ডাক্তার অনেক কথা বলে, বেসরকারিতে দেখাও। তারপর গেলাম কমফোর্টে বললো এই বোনস টিউমার। তো মানে মোটামুটি চেক করা শেষ। তো এখন সবাই যেহেতু বোনস টিউমার বলতেছে, তো এটা বোনস টিউমারই হবে। তো আমার কথা হচ্ছে কি যে অপারেশন করলে তো ব্যর্থতা আর হবে না। পরে অপারেশনের জন্য মানে সব জায়গায় সবাই বলতেছে যে সব জায়গা থেকে পঙ্গুতেই বেশি ভালো হয়, পিজিতে। তো ওই যে স্যার যে নাম্বার দিল তার বন্ধুর, তো ওনার সাথে আরেকদিনই যে মানে ওনার দেখা করি, তো উনিও বললো বোনস টিউমার, পরে ওই পিজিতেই ভর্তি হলাম। আর আমার পিজি মানে যত রকম টেস্ট ভর্তি মানে করার আগে, অপারেশন করার আগে সব আমি নিজেই করেছি। নিজে বলতে মানে তোমার পয়সার যেগুলো ছিল সেগুলো, এটা মানে আমি নিজে, ওনারা আমাকে হাঁটতে, হ্যাঁ মানে আমি, ওনারা আমাকে যতটুকু অসুস্থ ভাবছে, ওনারা কিন্তু আমাকে হাঁটতে দিত না, যে তুমি বিন্দু পরিমাণ পায়ে মানে মাটিতে পা লাগাবার, ক্রাশ কিনে নাও, ওইটা দিয়ে হাঁটবা। তো আমার কথা হচ্ছে আমি তো সুস্থ মানুষ, আমি ক্রাশ দিয়ে হাঁটবো কেন? তা আমি ক্রাশ নিতাম না, তো আমি বলতাম যে না আমি ক্রাশ নিব না, আমি তো হাঁটতে পারছি। তো ওই সব, আর পিজি এখন তো এক জায়গা যদি রিপোর্ট দেয়, অন্য জায়গা থেকে এটার মানে বের করে আনতে হয়, মানে অনেক হাঁটাহাঁটি করছি আমি। তো একদিন স্যার আমাকে দেখে ফেলে যে আমি হাঁটছি, তো স্যার আমাকে বকা দেয় যে তো চঞ্চল কেন তুমি, বিয়াদব, তুমি যদি হাঁটো তাহলে কিন্তু তোমাকে এখান থেকে রিলিজ করে দেবো, বের করে দেবো তোমাকে এখান থেকে, তুমি অন্য হাসপাতালে গিয়ে অপারেশন করো। কেন হাঁটছিলা? মানে তুমি তো কারো সাহায্য নিতে পারতা? না আমি এইভাবে হাঁটছি মানে দাঁড়িয়ে, আমার মধ্যে আরেকটা মেয়ে মানে অসুস্থ আমার বয়সী, তো ওর সাথে আমি কথা বলছিলাম যে তোমার কি না সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে তো না করেছিলে, তুমি না করেছে মানে আমার কথা হচ্ছে আমি তো হাঁটতে পারছি, আমার তো সমস্যা হচ্ছে। সেটাকে আমলে নাওনি? না আমার কথা হচ্ছে আমি তো সুস্থ মানুষ, আমি বসে থাকবো কেন, আমার কথা হচ্ছে এটা। পরে উনি বকা দেয়, তো আমি পরের পর থেকে আমি লুকিয়ে হাঁটতাম, যাতে স্যাররা না দেখে। যখন ওনারা চলে যায় তখন আমি মানে হাঁটতাম, বলতে আমাকে বলতো যে ওয়াশরুমে গেলেও তুমি ক্রাশ নিয়ে যাওয়া। তা আমি ওয়াশরুমে তখন বেশি হাঁটা বন্ধ করে দিই, তো ক্রাশ নিয়ে যাই। তারপর থেকে বেশি হাঁটি না, যে স্যারে তো হয়তো নিশ্চয়ই কোনো তো প্রবলেম হবে, থাক আমি আর হাঁটবো না, তো আর হাঁটি না।
তো যেদিন অপারেশনের টাইম ফিক্সড হয় তার আগের দিন রাত্রে স্যার আমাকে এই যে রুমে বন্ড সই দিয়ে যাওয়ার জন্য, তো ওখানে ডাকে আমাকে, আমার বোন ফ্রেন্ড, আমরা তোমার যাই। কত টাকা লাগলো অপারেশনের প্রিপারেশন নিতে? ওনারা বলছে 2 থেকে 3 লাখ, কিন্তু আমাকে 2 লাখ টাকার মধ্যে করে দিবে এটা বলেছে? না, করে হয়ে গেছে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে, প্লাস আমার ফ্রেন্ড যারা, ওরাও মানে আমার ফ্রেন্ড যে যতটুকু মানে পারছে আমাকে হেল্প করছে এটা জানার পর। তো আমার আম্মুর ফ্যামিলির মানে সবাই এমনি অবস্থা অনেক ভালো, মানে আমার আব্বুর ফ্যামিলি সবাই আত্মীয় স্বজন অবস্থা ভালো, আম্মুর ফ্যামিলির অবস্থা ভালো, মানে কিন্তু আমার আব্বু আম্মু মানে ওনারাদের একটু ইয়ে, মানে এইভাবে আত্মীয় স্বজনের সবার কাছ থেকে যখন আমার কথাটা বলে যে ডাক্তাররা তো বলছে যে অপারেশন না করলে পা কেটে ফেলতে হবে, এই সেই ডাক্তার এই কথা বলতেছে, বেশি দিন থাকলে নাকি সমস্যা হবে, তখন সবাই আর কি হেল্প করে। তো হেল্প করে, তার ওই টাকা দিয়েই তারপর অপারেশন করে। অপারেশন করাই, তো ওই যে অপারেশনের আগের দিন ডাক্তার আমাকে মানে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে আপনার এই টিউমারটা অপারেশন করবেন, আপনার এটা যে কোনো সময় আবার হতে পারে, হয়তো 6 মাস বা 1 বছর বা 6 বছর, যে কোনো সময়। তা আমার কথা হচ্ছে অপারেশন করবে আবার হবে কেন? অপারেশন তো করছি এই রোগ থেকে বাঁচার জন্য, তে ব্যথার জন্য বা ব্যথা থেকে বাঁচার জন্য, এটা ভালো হওয়ার জন্য, তো এটা আবার হবে, এটা আবার কেমন? বলে যে না, আমরা যত এইভাবেই করি এটা হবে, এই রোগটা অনেক খারাপ, এই কথা বলে। তাই আমি বলি স্যার আল্লাহ ভরসা, আল্লাহ অপারেশন তো করতেই হবে। তাই আমি বলি স্যার আল্লাহ ভরসা, আল্লাহ যদি না দেয় তাহলে তো আর কোনো ইয়ে নেই। তো বলে যে না, আল্লাহ না দিলে তো নেই, এটা আল্লাহর ইচ্ছা। মানে ইয়ে হচ্ছে 100%-এর মধ্যে 79% না 78%-এর মানুষেরই মানে এটা হয়, এটা বলছে, আর বাকিটা হয় না। তাই আমি বলি যে আল্লাহ যদি আমার ভাগ্য ভালো রেখে রাখে তাহলে ওদের মধ্যে আমি একজন পড়বো। তা আমার কথা সেটা যা ইনশাল্লাহ আমার হবে না, আল্লাহ ভরসা, আমি অপারেশন করবো। তো অপারেশন করাই, অপারেশন এতে ঢুকি। তো মানে আমি আবার মানে অপারেশনের উপরে লাইট রাখে, তো মানে টিকে কথা বলতেছি, লাইটটা সাথে আমি মানে দেখতে চাচ্ছিলাম যে আমার কিভাবে অপারেশনটা করে। লাইটে কিন্তু অনেক সময় শো করে জিনিসটা, কিন্তু আমি দেখতে পাইনি। তো কিন্তু আমি কতক্ষণ পর স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার একটু অপারেশনটা ভালোভাবে করেন যাতে না হয়, এভাবে বলতাম স্যার। মানে কি তোমার তখন অ্যানেস্থেসিয়া দেয়নি পায়ে? অ্যানেস্থেসিয়া দিয়েছে, কিন্তু আমি মানে আমাকে ঘুমানোর ওষুধও দিয়েছে, কিন্তু আমি ঘুমাচ্ছি না, আমি সূরা পড়ছি। মানে যেহেতু স্যার এই কথা বলছে, আমি অনেক দূরাদূরত মানে সূরা রেগে পড়ছে যে অপারেশনটা যাতে ভালোভাবে হয়। তারপরে অপারেশন হয়, তারপরে তোমার সেন্স ছিল? হ্যাঁ, আমার সেন্স ছিল। তুমি টের পাও নাই পায়ে কি হচ্ছে না হচ্ছে? না, পায়ে টের পাচ্ছি না, হ্যাঁ, কিন্তু সেন্স ছিল। হ্যাঁ, সেন্স ছিল। ওকে। অপারেশন হয়, অপারেশন হওয়ার পরে মানে আমি বাসায় যাব, আমাকে ওনাকে বলে যে আর কয়েকদিন থাকতে, কিন্তু আর কয়েকদিন থাকলে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, তো জাস্ট আমাকে ওষুধ দিচ্ছে, এগুলো আমি খাচ্ছি। যেটা কেটে ফেলেছে সেটা দেখিয়েছে? কাটছে যেটা সেটা দেখাইছে না? হ্যাঁ, ভালো কথা। এই যে যেটা অপারেশন মানে আমার করায় টিউমারটা, ওই টিউমার আমার আপুরা, আমি আবার বলি যে আপু এই টিউমারটা এত ব্যথা, মানে এত ব্যথা, এই জিনিসটা কি আমি দেখবো, এটা বের করলে আমাকে ছবি তুলে রাখবো, আমি মানে অপারেশন পর আমি এটা দেখবো। তো আপু বলে আচ্ছা ঠিক আছে। তো ডাক্তারকে জিজ্ঞেস করে যে স্যার টিউমারটা একটা রক্তরই ব্যাগে নিয়ে দেয়। তো আপু বলে যে স্যার ওই ওয়ার্ড বয় যারা বলে যে টিউমারটা কোথায়? তো বলে ওটা কি দেখবেন, ওটা হচ্ছে ময়লা জিনিস, ময়লা আবর্জনা, ওগুলো ওই ময়লা ডাস্টবিনে ফেলাই দিচ্ছে। তো আমার আপু বলে কি ডাস্টবিনে ফেলাই দেবেন কেন? অপারেশন, যে কোনো অপারেশন করলে তো জিনিসটা দেখায় যে অপারেশন করে এটা বের হয়েছে, এটা আপনার এটা টেস্ট করুন, এটা তো রক্ত। তো বলতেছে এটাই মানে দূষিত রক্ত, এটা চেক করুন। পুরো আপুর বেশি ইয়ে করে নেই, কারণ আমি যেহেতু ভিতরে, যদি ওনাদের সাথে বার্গেটিং বেশি করে হয়তো আমার কোনো কিছু যদি করে, তো এই জন্য আপু আর বেশি কিছু করেনি। তো এটা টেস্ট করতে দিয়ে আসে, এটা টেস্ট করায়, টেস্ট করার পরে আমি রিলিজ দেয়, বাসায় যাই। 1 সপ্তাহ পর পর দেখাতে হতো শিলিটার কি হচ্ছে এটা দেখতো। 14 দিন পর 21 দিন পর আমার প্লাস্টারটা খুলে ফেলে, পুরো প্লাস্টারটা খুলে ফেলে। তো আমার প্লাস্টার খোলায়, তো আমার ধারণা ছিল যে অপারেশন করে প্লাস্টার খুলে। তোমার কত টাকা লেগেছিল এই অপারেশনে? অপারেশনে 1.5 থেকে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকায় কি মানুষ আত্মীয় স্বজন সাহায্য করেছে নাকি তোমাদেরকে ম্যানেজ করতে হয়েছে? আমাদের ম্যানেজ মানে বলতে ভুলে গেছি, আমার আম্মু মানে ঋণ নিয়েছিল। আচ্ছা। আর হচ্ছে বাকিটা যে যতটুকু মানে লাগবে ওইটা আমাদের মানে আত্মীয় স্বজন সবাইকে সাহায্য নিয়েছে। ওকে। মানে আম্মুর ধারণা ছিল আমি সুস্থ হব, চাকরি করব, তারপর আবার দিয়ে দেবো। ওকে। সো রেগুলার চেকআপের জায়গায় গেছো তুমি? তারপরে মানে প্লাস্টার খুললো। আমার সাথে আরেকটা মেয়ের মানে টিউমার অপারেশন হচ্ছে, ওর হচ্ছে আমার হচ্ছে এখানে, আর ওর হচ্ছে মানে হাঁটুর নিচে। তো ও প্লাস্টার খুলে হেঁটে যাচ্ছে। তা আমার ধারণা, তা আমিও প্লাস্টার খুললে অনেকদিন পর, প্রায় 21 দিন পর আমি হাঁটবো, এক জায়গায় বসেছিলাম।
তো প্লাস্টার খোলার পর দেখি যে আমি পা মানে এই যে আমার হাতটা মানে আমি হাতটা তো এভাবে সরাচ্ছি, কিন্তু আমার এই যে পাটা আমি এভাবে সরাতে পারছি না। ডান দিকে আনতে পারছো না? না ডান দিকেও না, বা দিকেও না, বা উঁচু করতেও পারছি না। মানে কোনোভাবে মানে একটা অবশ বা পঙ্কুর পা যেরকম থাকে না, মানে ওনাদের ওইটা তো আমার ধারণা নাই যে ওটা কিরকম লাগে, কিন্তু আমার নিজের ক্ষেত্রে হওয়ার পর তো বুঝতে পারছি যে আসলে কিভাবে কেন মানুষ হাঁটতে পারে না। তো পাটা নাড়াতে পারছি না, প্লাস পাটা ভাঁজ করতে পারছি না। মানে এটা আমি এভাবে আমি আসছে যে প্লাস্টার খুলছি, আমি এভাবে নামবো, তো নামবো আমি বলি যে স্যার আমি তো পা নাড়াতে পারছি না, আর পা তো ভাঁজও করতে পারছি না। তো স্যার বলে যে এটা সময় লাগবে। তা আমি তো বলি স্যার এটা সময় লাগবে, ওই মেয়ের কথা বললাম যে স্যার ও তো আমার মতোই অপারেশন, ওর তো হেঁটে গেল। তো বলে যে ওর তো কার কথা বলতেছো তুমি? আমি বলি আমাদের এই কাউকে বলতে পারি না কার কথা, ওনারা তো প্লাস্টার করলো, ওনারা তো আর জানবে না কার কথা বলছি। তো বলে যে বলতে পারি না, হ্যাঁ তোমার একটা সময় লাগবে। তো আমি ওনাকে বারবার প্রশ্ন, মানে আমার তো হাসতে পারছি না, আমার তো অনেক খারাপ লাগতেছে। তা আমি ওকে বারবার শুধু একটার পর একটা প্রশ্ন করি, বলে কি, তারপর উনি মানে রাগে বলে যে তুমি কি আজকে কিছুদিন আগে অপারেশন করে আজকে হাঁটতে চাচ্ছ, এভাবে আর কি আমাকে কথাটা বলে। তো আমি আর ওনার সাথে ইয়ে করিনি, উনি যে রেগে গেছে, কিন্তু আসলে উনি বুঝতেছে না যে আমার আসলে কেমন লাগতেছিল আমার মানে ইয়ে থেকে, কিন্তু আমি ওনাকে বারবার প্রশ্ন করছি মানে আমি হাঁটতে পারবো কিনা। আমার মানে মানে ভিতরটা অন্যরকম কাজ করছে। বাইরে এসে হ্যাঁ আমাকে কিন্তু মানে যতবারই হাসপাতালে নেওয়া হয়েছিল কুলে করে নিতে হতো। হ্যাঁ তো আমার যে পরিচিত ভাইয়ারা ছিল, তো ওই আমার ফ্রেন্ডের ভাই, তো উনি আমাকে নিয়ে যেত আর কি। তো আমাকে এই যে হাসপাতালে বারান্দায় এসে বসাইছে, তো আমি খুব কান্না করতেছি যে ওই মেয়েটা হাঁটতে পারলো, আমি হাঁটতে পারলাম না। আর আমার মানে হাঁটতে পারে না, বা আমি বুঝতাম যে আমি হাঁটতে পারবো যদি আমার বিন্দু পরিমাণ পায়ে কোনো ইয়ে থাকতো, শক্তি বা ভর কোনো একটা ইয়ে থাকতো। তা আমার তো ওইটা নাই, তা আমি কীভাবে হাঁটবো? আমার মনে হচ্ছে না আমার ভুল চিকিৎসা করছে। তা আমি ওখানে অনেক কান্না করতেছি, আমি আর হাঁটতে পারবো না, আমার পাও শেষ, আমি আর হাঁটতে পারবো না, অনেক কান্না করতেছি। আমার কান্না দেখে আশেপাশে যারা রোগী ট্রিটমেন্ট করতে আসছিল ওনারা এসে পড়ছে, আমাকে সান্ত্বনা দিতেছে যে থাক কান্না করো না, ভালো হয়ে যাবা, তুমি অপারেশন করছো কবে? তো আমি বললাম, তো একজন বলে কি যে কোথায় করেছেন, আম্মুকে জিজ্ঞেস করে। তা আমি তো কথা বলছি না, আমি কারোর সাথে কথা বলছি না, আমি খুব কান্না করতেছি যে আমি আর হাঁটতে পারবো না। আর ওনারা আমার সাথে এরকম বিহেভ করছে, মানে আমার খুব ভয় লাগতেছে যে আমি আর হাঁটতে পারবো না, আমার জীবনটা শেষ করে দিস। তারপর একদিন বলে যে আম্মুকে বলে জাপা একটা কথা বলে রাগ করে না, আপনার এখানে টিউমার, এই জয়েন্টে হার্টের এখানে টিউমারটা করা উচিত, এই অপারেশনটা করা উচিত হয়নি। তখন ওনার কথা শুনে আমার আরো খারাপ লাগতেছে যে হয়তো আমি আর, তার মানে এটাই সত্যি, আমার কথাই সত্যি, আমি আর হাঁটতেই পারবো না। মানে অনেক কান্না করি, মা আমার কান্না দেখে মাও কান্না করে। মা যে ডাক্তারের সাথে কথা বলতে যায় যে আমার পা ভাঁজ করতে পারে না কেন, ডাক্তার কথা বলে না, বলে যে একজন কথা বলতে ঢুকছে, ডাক্তার বের হয়ে গেছে, ওনার সময় শেষ, উনি বের হয়ে গেছে। আমি কান্না করছি, উনি দেখছে, কিন্তু উনি আমার দিকে ফিরেও তাকায়নি, শব্দ শুনছে উনি ফিরেও তাকায়নি। মানে ওনার এতদিন তো হসপিটালে ছিলাম, ডাক্তার অনেক কথা বলছে, এখন উনার আমার সাথে কথা বলে না কেন? মানে এটা আমার খুব ভয় লাগছে। এখন উনি আমাকে দেখে মানে না দেখার ভান করছে, মানে আমি হাঁটতে পারবো কি না পারবো তিনি আমাকে বলবে, বুঝিয়ে বলবে, না বললে আমি কিভাবে বুঝবো? তা আমি অনেক কান্না করতেছি, পুরো রাস্তা বাসায় পর্যন্ত আমি কান্না করতে করতে আসি, খাওয়া দাওয়া করি না, সবার কাছে শুধু বলে আমি আর হাঁটতে পারবো না, আমি আর হাঁটতে পারবো না। তারপর মা সবাই কান্না করে যে আপু বলে এটা আবার কেমন কথা যে হাঁটতে পারবো না, অপারেশন তো করাইছি সুন্দরভাবে হাঁটার জন্য, ওনারা তো বললো অপারেশন না করলে সমস্যা হতে পারে, তাহলে অপারেশন করার পর হাঁটতে পারবে না কেন? তো আপু একটা ভাইয়া পরের দিন যায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তারের সাথে কথা বলে। আমাদের একটা পরিচিত লোক ছিল পিজি হাসপাতালেই জব করতো, তো ওনাকে সাথে নিয়ে যায়, যাতে ওনার সাথে গেলে যাতে কথা বলে ভালো করে, মানে ভালো মন্দ কথাটা বলতে পারে, যেহেতু আমাদের মানে এখন অ্যাভয়েড করতেছে, তো যেন ওখানে লোকই নিয়ে গেছে। তো তখন আর অনেকটা ডাক্তার বলে যে দেখেন এটা ব্যায়ামের মাধ্যমে সব কিছু করতে হবে। স্যার ব্যায়াম কীভাবে করবে? তখন ওনারা আমাকে মানে বলে যে আস্তে আস্তে ব্যায়াম করতে হবে, এটা মানে আপুকে আমি যাই না, কারণ আমি তো যেতে পারি না, তো আপুরাই গেছে, তখন বললে ব্যায়াম করতে। তারপর ওনার কথা শুনে যে ভরসা হলো যে না হয়তো ব্যায়াম করলে, তো আপু বললো যে আপু ফোন দিচ্ছে, তাই বলে আপু জিজ্ঞেস করো কতদিনের মধ্যে আমি হাঁটতে পারবো? তো আবার জিজ্ঞেস করে, তো বলে যে 3 মাস ব্যায়াম করলেই হাঁটতে পারবে। তা আমি 3 মাস পর করি, ব্যায়াম করতে থাকি, ডাক্তার তো আসা যাওয়া করতেই থাকি। হঠাৎ করে মানে আমার 6 মাস মানে আমি রাতে মানে হাতে ইঁদুরে কামড় মারে এখানে। তো মানে আমি ভাবছি কি এর আগে ওখানে কামড় মারছে, তো সবাই হাসতেছে, মরারে সবাই মারতে আসে, হাতের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, 2-3 দিনের মধ্যে হাত এরকম ফুলে ওই পুরোটা লাল টকটকে হয়ে যায়।
আর ওখানে টাচ করা মানে মানে টাচকে এই পাতলা কাপড়টাও লাগানো যায় না, মানে এত পরিমাণ ইনফেকশন হয়ে গেছে। তো ডাক্তারের কাছে যাই, ইয়ের কাছেই এলাকার ইয়ে থাকে না ফার্মেসি, ওখানে যাই ডাক্তারের কাছে। তো দেখে ডাক্তার স্ক্যান ইয়ে যে ফার্মেসি কাকা দেখে বলে কি যে না এটা এমনি ওষুধ দিলে হবে না, এটা ডাক্তার দেখা ওষুধ নিতে হবে, কারণ এটা অনেক ইয়ে পর্যায়ে চলে গেছে। তো পরে ডাক্তার দেখাই, ডাক্তার ওষুধ দেয় আমাকে। ডাক্তার ওষুধ রাত্রে খেয়েছি, সকালে খেয়েছি, দুপুরে। কিন্তু রাত্রে মানে আমার পায়ের হাতের ব্যথা শেষ, কিন্তু পায়ে প্রচন্ড পরিমাণ ব্যথা। ওষুধ কিন্তু আমার দিচ্ছে হচ্ছে 10-12 দিনে, কিন্তু আমি একদিনও মানে খাওয়া হয়নি। একদিনে 3 বেলা, তো ওই 3 বেলা তো আমি খেতে পারিনি। পরের দিন রাতে থেকে শুরু করছি, পরে 2টা খাইছি। এটা কি হাতের জন্য? হ্যাঁ, হাতের জন্য। তো হাতের ব্যথা 2টা খাই ভালো হয়ে গেছে, কিন্তু পায়ে প্রচন্ড ব্যথা। মানে ওই আগে মানে আগে টিউমার তো আমি হাঁটতে পারছি, কিন্তু এটা মানে টাচ করার মতো না। কেউ যদি আমার মানে এটা উপরে কিছু দেয়, মানে খাতা উপরে যে তখন তো একটু ঠান্ডা খাতা উপরে দিলে যদি খাতাটা টান মারতাম তাহলে ব্যথা করতো। তো আমি নিতাম না, সবসময় সাবধানে মানে আস্তে করে নিতে হতো। তারপর অনেক কষ্ট করে আমি তো যেতে পারবো না ইয়েতে ফার্মেসিতে, তাই আমি মাকে আর আপুকে পাঠাই। তো বলে যে স্যার আপনি কি ওষুধ দিচ্ছেন ওর? তো আমি আবার বলেই কিন্তু আমি নিজে গিয়ে ওষুধটা নিয়ে আসি, কারণ যেহেতু পায়ে আমার একবার অপারেশন হয়েছে, আমি এটা ওনাকে বলেই ঈদের ওষুধটা দিতে বলি। তারপরে বলে যে স্যার আপনি ওষুধটা দিচ্ছেন, ওটা তোর পায়ে ইফেক্ট পড়ছে। বলে যে না, এটা ইফেক্ট পড়ার কথা না। কয়টা খাইছে? 2টা। তো বলতেছে 2টা খাইলে পায়ে ইফেক্ট করবে কেন? তো বলতেছে যে না স্যার, এটা খাওয়ার পরেই ওর মানে অনেক ব্যথা পায় ইয়ের করার মতন। তো তারপর আমি যাই ওখানে, ওনার ওষুধ আর খাবো না, এই জন্য পিজিতে আবার ডাক্তারের কাছে যাই, যে স্যার আমাকে অপারেশন করায়। তো ওনার কাছে যাই, উনি ওষুধ দেয় আর বলে যে একটা এক্সরে করতে, যেহেতু পায়ে ব্যথা করছে একটা এক্সরে করতে। তো এক্সরে করি, এক্সরে করে তারপরে নিয়ে যাই। এর 2 দিন পর এক্সরেটা নিয়ে যাই, কিন্তু ওই স্যার থাকে না, অন্য স্যারে। তো অন্য স্যার দেখাই, উনি বলে যে মানে উনি এটা দেখে পরে বলে এমআরআই করেন আপনি। তাই আমি এমআরআই তো কখনো করেনি। তো আমি বলি স্যার এমআরআই করতে কত লাগবে? তো বলে যে অন্য অনেক হাসপাতালেতে 10 থেকে 15,000 টাকা নেয়, তো আপনি করেন এখানে 10,000 টাকা নেবে। তো ওই যে ঢুকায় না ভিতরে, উনি আবার অনেক ভালো ছিল। তো উনি বলে যে আমার কথাটা বলে যে আসলে আমরা কিভাবে অপারেশনটা করেছি। উনি আবার সব জানে, উনি সব জানে, কারণ আমার সিট পেতে দেরি হইতেছে, ভর্তি তাড়াতাড়ি হইতে পারে। উনি আবার যোগাযোগ করতে যে কবে ভর্তি হবো, ডাক্তার যেহেতু বলছে। তো উনি আবার সব জানে যে আমাদের সমস্যাটা, যে আমরা কেন মানে অপারেশন করতে পারতেছি না, একটু দেরি হচ্ছে। তো উনি আবার স্যারকে এই কথাটা বলে যে স্যার ওর তো মনে করেন একটু অনেক অসহায়, তো আপনি একটু হেল্প করে ওকে একটু ডিসকাউন্ট দিয়ে দেন, তাহলে হয়তো অনেক ভালো হবে, কারণ এটা অ্যামাউন্ট মনে করেন যে ওর পরিবারের পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে। তো 3,500 টাকা ডিসকাউন্ট করে দেয় আমাকে। 3,000 টাকা ডিসকাউন্ট করে দিলে ওইটা পরে আমরা করি, এই এমআরআই রিপোর্টটা করে এমআরআই রিপোর্টটা ওই বলে নিয়ে আসতে। এর 2 দিন পর আবার ওই পিজিতে নিয়ে আসি। নেওয়ার পরে ওই আমার যেই স্যারে আমাকে এক্সরে করতে বলছিল, আমার অপারেশন করাইছে, ওই স্যার আবার ওই দিন ছিল। তো স্যারকে আমি এমআরআই রিপোর্টও দিই, এক্সরে রিপোর্টও দিই। স্যার বলে এক্সরে রিপোর্ট দাও, তো এক্সরে রিপোর্ট দিই। তো স্যার এক্সরে রিপোর্ট দেখেই বলে তোমার তো টিউমারটা আবার হচ্ছে। তো এটা শুনে তো আমি মানে পুরো অপ্রস্তুত ছিলাম যে টিউমার হচ্ছে, মানে মাত্র 6 মাস হলো, আমি এখন নিজের পায়ে হাঁটতেই পারতেছি না। আমাকে এখনো হাসপাতাল আনলে একজন কুলে করে নিয়ে আসতে হয়। এমন হতো যে আমি পায়ে, ওনাদের কথার মতো পায়ে ভর দিচ্ছে, আমার টিউমার আবার হয়েছে, এমন তো না। তা আমার টিউমার আবার হবে কেন? আমি বললাম যে স্যার টিউমার আবার হচ্ছে মানে? হ্যাঁ তোমাকে তো বলাই হয়েছে এটা অনেক খারাপ। তাই আমি বলি স্যার এটা তো খারাপ, এখন আমি এক্সরে করছি দেখে ধরা পড়ছে, এটা তো আর 6 মাসের মাথা হয়নি, এটা তো আরো আগে থেকেই হয়েছে। তো স্যার মানে আমি কোশ্চেন করতেছি, করতেছি, স্যার একটু মানে যে হ্যাঁ এটা এরকমই, এটা হ্যাঁ তোমাকে তো বলাই হয়েছে, এটা আবার হতে পারে, অনেক খারাপ একটা রোগ। তো বলি স্যার যে এটা আমার আপু বলে। তা আমি টিউমার হয়েছে শুনে আমি চুপ হয়ে মানে কি বলবো, আমার মুখ দিয়ে কথা যে এত কষ্ট করে অপারেশন করাইছি, এখন আর ওই টাকা দিতে পারিনি, এখন আবার টিউমার হয়েছে, তো ওই টাকা কিভাবে দিব, আর ওটা কোথা থেকে জোগাড় করবো? আপু জিজ্ঞেস করে যে এটা কত স্যার, এটা এখন এটা কি করতে হবে? তো বলে এটা আবার অপারেশন করতে হবে। তুমি কি তোমার রোগের নামটা জানো? ততদিনে কি রোগের নামটা জানতে পারছো? বলছে এই রোগের নাম? তখন আমি ওই যে বোনস টিউমার বলছে, এই বোনস টিউমার, এইটুকু? হ্যাঁ বোনস টিউমার। ওটা আমি সার্চ দিয়ে আবার ফোনে দেখতাম যে বোনস টিউমার মানে কি, এটা কোথায় কোথায় হয়, এটা মানে নেটে সার্চ দিয়ে দেখতাম যেটা ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা। ইনফ্যাক্ট ওনারা যখন আমাকে কিভাবে ব্যায়াম করতে হবে অপারেশনের পরে,
ওটা যখন বলে নাই তখন আমি গুগলে সার্চ করে কিন্তু ওটা দেখতাম। তো তারপরে ওই যে স্যার বললো যখন, তো আপু বললো যে এটা কী করতে হবে, তো বললো যে এটা আবার অপারেশন করতে হবে। তো আমরা তো জানি যে আমাদের উনি তো একটা কথা বলে দিল, কিন্তু আমাদের ফ্যামিলিতে যে আবার অপারেশন করাটা যে মানে কত বড় তোটা আমরা জানি, সম্ভব না তো এটা আমাদের। কারণ আমরা মা যেই টাকাটা ধার করে মানে আমরা অপারেশন করেছি ওটাই তো এখনো শোধ করা হয়নি। তো স্যারকে জিজ্ঞেস করলো যে স্যার এটা কত টাকা লাগবে এখন অপারেশন করতে। তো স্যার বললো 6 থেকে 7 লাখ টাকা ও লাগবে। মাই গড। মানে এই অ্যামাউন্ট শুনে মানে আমি কিভাবে, মানে এটা তো সম্ভব না। মানে মানুষ বলে না আকাশ পাতাল, এরকমই অনেকটা, যেটা ওটা কখনো পসিবল না। মানে কিভাবে, কার মাধ্যমে আমি এই বিপদ থেকে উদ্ধার হব? একমাত্র আল্লাহ ছাড়া তো এই সাহায্য করার কেউ নেই। মানে আমি খুব কান্না করতেছি স্যার এই কথাটা শুনে। তো আমি বললাম যে স্যার কান্না করতে হবে, স্যার আপনি তো জানেন আমার কথা, তো স্যার আমার পক্ষে তো এটা সম্ভব না। স্যার তখন আমাকে বলে সম্ভব না হলে পাও কেটে ফেলো, আমার কিছু করার নেই। স্যার যখন পাও কেটে ফেলার কথা বললো, মানে আমি ভাবলাম যে আমি এতদিন যে অসুস্থ ছিলাম, মানে আমার কতটুকু কষ্ট যন্ত্রণা নিয়ে আমি ঘরে ছিলাম এটা শুধু আমি জানি। আর পা কেটে ফেলো তো আমি পুরো পঙ্গু। আর আমার মা ছাড়া তো আমাকে, মানে একটা ছোট বাচ্চা যেভাবে পালে আমার মা এতদিন আমাকে, কারণ আমি বাথরুমে যেতে পারতাম না, আমার পা পুরোটা ব্যান্ডেজ করা, আর আমার পা তো ভাঁজ করতে পারি না, মানে ঘরেই আমাকে সব করতে হতো। প্রচণ্ড গরম লাগতো, মানে প্লাস্টার করা, গোসল তো করতাম না, মাথায় শুধু ফ্রিজের পানি নিয়ে মাথায় পানি দিতাম যাতে গরমটা না লাগে, জামা ভিজিয়ে বসে থাকতাম যাতে গরমটা না লাগে। আর পা কেটে থাকলে মানে কিভাবে, পাটা যদি না থাকে তাহলে আমি কিভাবে কি করবো? এটা তো আমি সারা জীবনের মতো পঙ্গু, এটা তো হয়তো আমি 6 মাসের জন্য, তখন তো আমি সারা জীবনের জন্য। আর আমার মা এতদিন আমাকে দেখছে, যদি আমার মা না দেখে তাহলে আমাকে কে দেখবে? আমার মা তো আমাকে ঘৃণা করছে না, মা তো সবকিছু নিজের সন্তানের মতো, নিজের সন্তান দেখে হয়তো দেখছে, কিন্তু কেউ তার এরকম দেখবে না আমার মতো। স্যারকে আমি মানে খুব কান্না করি, তো আমার কান্না দেখে অনেকে যে পড়াশোনা শিখে না ডাক্তারি, মানে একটা উনি আমাকে দেখে মানে ওনার চোখে পানি চলে আসে, মানে হয়তো উনি ভাবছে যে এই বয়স ওনার পাকাটা কাটা যাবে। তো আমি স্যারকে অনেক মানে কান্নাকাটি দেখে স্যার আমাকে রুম থেকে বের করে দেয়, বলে যাও যদি 1 সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবো। 1 সপ্তাহ কেন, 1 যুগ হলে তো আমাদের পক্ষে সম্ভব না যদি আল্লাহ ব্যবস্থা করে না দেয়, কারণ আমাদের তো ওই সামর্থ্য নাই। তারপর রুম থেকে বেরে মানে যেভাবে হাসি খুশি ভাবে ঢুকলাম, মানে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম, মানে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। বারান্দায় বসে শুধু আকাশটা দেখছিলাম, মানে তখন আমার পৃথিবীটা আমার কাছে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি বাঁচতে পারবো না পৃথিবীতে, আমার সাথে কেন এমনটা হলো, আমার আল্লাহ কেন এত বড় রোগ দিল, মানে অনেক কথা মানে মনের ভিতরে আসছিল। অন্যদিকে মা বাচ্চাদের মতো কান্না করছিল, মার মুখে থেকে তাকে আমার খুব মায়া লাগতেছিল যে মাকে একটু সুখ দিতে পারলাম না, মার জন্য কিছু করে দিতে পারলাম না। মা ভাবতেছিলাম যে যদি আমার পাই না থাকে তাহলে আমি মার উপর সারা জীবনের জন্য বোঝা হয়ে থাকবো না, কারণ আমি তো দেখছি মা আমার জন্য এতদিনে কি কষ্ট করছে। আমার মা যদি এক জায়গায় গেছেও মানে শান্তি মতো থাকতে পারেনি, চুলার পর যেমন মেয়ে ঘরে একা কি লাগবে না লাগবে যদি সব দিয়ে যেত, কিন্তু তারপর আমার টেনশন থাকতো যে আমি একলা। তো তুমি ডাক্তার তোমাকে এটা বলার পরে তুমি কি করলা? ডাক্তার কবে বলেছে তোমাকে এটা? 6 মাস পর। আচ্ছা, তারপরে তুমি কি করলা? তারপর আমি মানে বাসায় মানে তখন আমি আর কারোর সাথে মানে কথা বলি না, মানে আমার হচ্ছে আমি মানে পুরো ডিপ্রেশনে চলে যাই। কেউ আমার ভালো কথা বললে আমার ভালো লাগতো না, কেউ যদি আমাকে সান্ত্বনা দেয় আমি যে কি সান্ত্বনা দেয় আমাকে, আমি তো জানি আসল ঘটনাই তো আমি জানি যে সান্ত্বনা দিলে তো আর টাকা জোগাড় হবে না, সবার কথাই তো টাকা যদি কেউ সাহায্য না করে, যদি কেউ এগিয়ে না আসে তাহলে তার হবে না। সবাই বলে ভালো হয়ে যাবি, টেনশন করিস না, কে বলছে টিমন, কিন্তু এটা তো সত্যি না। এই সান্ত্বনা তো আমি বুঝি, এটা আমাকে সান্ত্বনা দিচ্ছে। তখন সবার সাথে ঘরের সবার সাথে আমি খারাপ ব্যবহার করতাম, আমার ছোট বোন আমাকে দুষ্টামি করতো যে আমাকে ভালো রাখার জন্য, কিন্তু আমি মানে যারা দাঁড়িয়ে মানে আমি ঝাড়ি যা মানে সবার সাথে খারাপ ব্যবহার করতাম। মানে তখন মানে মনের ভিতরে বাঁচার জন্য মানে মা বাবাকে ছাড়া থাকতে হবে আর অনেক দূরে চলে যাব, কত খারাপ যে লাগছিল আমার, মনে হচ্ছিল আমি তোমাকে বলি, তোমাকে ডাক্তার লাস্ট যখন বললো যে পা কেটে ফেলতে হবে, পা যদি কেটে না ফেলো তাহলে 6 থেকে 7 লাখ টাকা লাগবে তোমার টিউমারটা অপারেশন করতে, অ্যান্ড ইট ইজ নট কিউরেবল।
এটা যে অপারেশন করলেই যেটা কিওর হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই। বাট তোমার কথা হচ্ছে যে অ্যাটলিস্ট আই শুড ট্রাই, পাটা আমি ফেলতে চাই না, অ্যাটলিস্ট আই শুড ট্রাই। আমার কথা হচ্ছে যে আমার পাটা যদি মানে এভাবে নাড়াতেও না পারি, কিন্তু আমার পাটা থাক, যেটা আমার মানে চোখে ভাসতো যে আমার পাটা নেই, আমি এই পা ভাঁজ করে মানে দেখতাম যে আমার এক পা না থাকলে আমাকে কেমন লাগে, খুব খুব কষ্ট লাগতো এগুলা, সারাদিন আজকের মাথায় এই- শুধু এইগুলোই ভাবতাম। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বলছি এই কারণে যে আমরা কতটা ব্লেসফুল, যাদের 2টা হাত আছে, 2টা পা আছে, আমরা শারীরিকভাবে সুস্থ আছি। আমরা অনেক সময় হাহুতাশ করি আমাদের জীবনটা পরিপূর্ণ না, কিন্তু আমরা কতটা আশীর্বাদ পুষ্ট আপনারা একটু চিন্তা করে দেখেন। সেদিন একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, আপনারা নিশ্চয়ই অনেক দেখেছেন, যে একজন রোলস রয়েসে চড়ছে, সে রোলস রয়েসে চড়ে হাহুতাশ করছে, তার ফ্রেন্ড প্রাইভেট জেটে চড়ে। তো তারপরে একজন এসে রোলস রয়েসের জানলা টোকা দিয়ে বলছে, নাইস কার, আমি একটা চালাই, আমারটা হচ্ছে এই থাকে না টয়োটা হুন্ডাই এরকম একটা গাড়ি, এবং তুমি একটা খুব সুন্দর রোলস রয়েস চালাও, আমার যদি এরকম একটা রোলস রয়েস থাকতো। তো সে ফ্রাস্ট্রেটেড, অনেক বেশি ফ্রাস্ট্রেট, তার একটা নর্মাল গাড়ি, তার দেখা এরকম একজন মানুষের রোলস রয়েস চালায়। তো সে গিয়ে গাড়িতে বসছে, ইন দ্য মিন টাইম আরেকজন এসছে, সে হয়তো বাইক চালায়, সে এসে বলছে, নাইস কার, তোমার মতো গাড়ি যদি একটা থাকতো আমার, আমি তো বাইক চালাই। তো যাই হোক, একটু পরে আরেকজন এসে আরেকজন বলছে, নাইস বাইক, তোমার মতো বাইক যদি আমার থাকতো, আমি তো বাসে চড়ি। একটু পরে আরেকজন এসে বলতেছে যে বাসে তুমি তো বাসটা মিস করে ফেললা। সে অনেক ফ্রাস্ট্রেটেড যে আমার তো আসলে বাসে চড়ারও সৌভাগ্য নাই, আমি একটা সাইকেল চালিয়ে 20 কিলোমিটার প্রতিদিন আপস অ্যান্ড ডাউন করি। সেও ফ্রাস্ট্রেটেড, তার জায়গায় প্রত্যেকে ফ্রাস্ট্রেটেড। এবং 20 কিলোমিটার বাইক চালিয়ে সে মানে সাইকেল চালিয়ে সে হাঁপাচ্ছে, এই সময় সে খুব ফ্রাস্ট্রেটেড, বাইকের ওপর থাপা দিয়ে বলছে যে এটা একটা জীবন হলো নাকি। ইন দ্য মিন টাইম একজন হুইল চেয়ারে বসা একটা মহিলা এসে তাকে নক দিচ্ছে যে ইউ আর লাকি পারসন, অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ বাইসাইকেল, তুমি সুস্থ আছো, আমার তো সেটাও নাই, আমি চাইলেই বাইসাইকেল রাইড করতে পারি না, আমি চাইলেই হাঁটতে পারি না, কারণ আমার 2টো পা নাই। সো পৃথিবীতে কেউই কোনো সিচুয়েশনে হ্যাপি না। এই ভিডিওটা বা কথা বলি বা যাই বলি না কেন, আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। একটা হচ্ছে যে সম্পদ কখনো মানুষকে হ্যাপি করে না, মানে শুকরগুজার করা এবং পরিতৃপ্ত হওয়ার জায়গাটা যদি নিজের মধ্যে তৈরি হয়, যে না আমার যা আছে তা অনেকেরই নাই, আমাকে আল্লাহ যা দিচ্ছে সেটা অনেক বড় কিছু, তাহলে ওই স্যাটিসফ্যাকশনটা আপনাকে হ্যাপি করতে পারে। দ্যাট ইজ দ্য আলটিমেট মেসেজ। আজকে এই মেয়েটা যে কষ্টটা পাচ্ছে, যে অ্যাঙ্গেলে কথাগুলো চিন্তা করে, সেটা ডেফিনেটলি ট্রু। কজ আমার তুলনায় সে হয়তো নিজেকে আনহ্যাপি ভাবছে যে আমার 2টো পা আছে, বা যারা দেখছেন তাদের 2টো পা আছে, 2টো হাত আছে, ওর একটা পা থাকবে না, ও এটা ভেবে অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু এটাও জানে না যে পৃথিবীতে অনেকেরই আছে যার 2টো পা নাই, পৃথিবীতে অনেকেই আছে যার 2টো হাত নাই, 2টো হাত 2টো পা কিচ্ছু নাই, এরকম অনেক মানুষও আছে। তো ওই মানুষটার কাছে গেলে হয়তো ওর কষ্টটা অনেক বেশি লাঘব হয়ে যাবে। কিন্তু ভাবনার এই জায়গাটা একরকম, কিন্তু কথা হচ্ছে যে যেটা এখন এক্সিস্ট করছে সেটাকে সার্ভাইভ করানোর জন্য আমাদের কোনো দায়িত্ব আছে কিনা, আমরা কোনো চেষ্টা করতে পারি কিনা। ইয়েস, উই হ্যাভ। এই জন্য আছে যে ওর যে পেইনটা সেটা আমার পায়ে থাকতে পারতো, ওর যে কষ্টটা সেটা আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরকেও থাকতে পারতো। এবং একটা কথা আছে যে আসলে কোনো মানুষের দুঃখই আসলে ততটুকু বোঝা যায় না যদি আপনি নিজে ভিকটিম না হন। আমরা ছোটবেলায় পড়েছি যে কোনো সাপের দংশনই আসলে বোঝার কোনো উপায় নাই যতক্ষণ পর্যন্ত আপনাকে সাপে দংশন না করেছে। সো ওর গল্পটাকে আপনি অনুভব করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে, যদি আপনার এই ঘটনা না হয়, আল্লাহ না করুক। কিন্তু আমাদেরকে যে সোসাইটিতে আমরা বসবাস করি, যেভাবে আমরা বসবাস করি, উই হ্যাভ টু ফিল, আমাদের ফিল করা উচিত সাফারার, আমাদের চারপাশের মানুষ যদি ভুক্তভোগী হন আমাদের তাদেরকে ফিল করা উচিত। এবং এই ফিলটা খুবই ইম্পর্টেন্ট এটার জন্যেই যে শুধু খেয়ে পড়ে বাঁচাটাই আসলে জীবন না, আত্মার শান্তিটাও অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং এই আত্মার শান্তির জন্য এই মানুষগুলোকে আমাদের ফিল করা উচিত। গল্পটা শেষ হয়নি, আমরা আর একটু সামনের দিকে আগায় দেখি কি বলেও। তো তারপরে কি হলো, ডাক্তার তো বলে দিল বোধহয় অনেক আগে যে তোমার 1 সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে। তারপর তুমি কি করলে? 1 সপ্তাহ মানে তখন 1 সপ্তাহ হয়নি, মানে আমি তো ওটা মানে ওটার পরে বাসা আসার পরে এরকম আর কি ভাবছি। মানে 1 সপ্তাহ আমি মানে গুনতেছি যে 1 সপ্তাহ 1 2 মানে এভাবে গুনতাম যে আর 3 দিন আছে, 4 দিন আছে, মানে টাকার অ্যামাউন্টের সাথে ওইটা দিনটারই করতাম যে এই তখন দিন ট্রাই করছিল তোমার ফ্যামিলি যে টাকা ম্যানেজ? হ্যাঁ, অনেক জায়গায় আমার মা এমন জায়গায় গেছে যেখানে কখনো যায়নি আমার জন্য। তারপরে মানে আমি গুগলে সার্চ দিতাম যে মানে সবাই তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেহেতু সাহায্য পায়, মানে দেখতাম যে নিউজে ওনাকে এত সাহায্য করছে এই সে, তো তখন ফেসবুকে সার্চ দিয়ে এগুলো বের করতাম। মানে বাঁচার জন্য মানে আমি
সারাক্ষণ শুধু ফোন টিপতাম যে কিভাবে পাবো, দেখতাম কোথায় সাহায্য সংস্থা আছে, সার্চ দিতাম যে কোথায় সাহায্য সংস্থা আছে কিনা যে এইসব বয়সের মানুষদের সাহায্য করবে, কিন্তু মানে কোথাও পেতাম না। মানে এগুলো তো আর ফেসবুকে থাকে না, এটা তো আমি জানি না, কিন্তু আমি এগুলো ট্রাই করতাম। আমার মনে হতো যদি আমি পেয়ে যাই। তারপর আপনার রেগুলার এটা শোটাতে আমি দেখতাম রেগুলার জীবনের গল্প। আমি রেডিও শুনি, আমার ভালো লাগে রেডিও শুনতে। তো এখানে একটা আপু ছিল, ওনার হাজবেন্ডের কিডনি সমস্যা ছিল, তো উনি ওনার হাজবেন্ডের কিডনি ডোনেট করতে চেয়েছিল বোধহয়। তো আমার তখন ওইটা মাথায় ঢুকলো যে আমি একটা কিডনি বিক্রি করলে তো হয়তো আমি হাঁটতে পারবো। অনেকেরই তো কিডনি দরকার, তারাও বাঁচতে চায়। আমি পায়ে হেঁটে বাঁচতে চাচ্ছি, আর ওনারা হয়তো কিডনির জন্য বাঁচতে চাচ্ছে, তো তারা তো আমাকে হেল্প করবে। তা আমি ভাবি যে আমি কিডনি বিক্রি করব, একটা কিডনি বিক্রি করে আমি আমার পায়ের অপারেশন করব, যাতে আমার এভাবে সারা জীবন বোঝা হয়ে থাকতে না হয় কারো উপর। যাতে আমি এক গ্লাস, যেমন আমি বিছনায় বসে থাকি, এক গ্লাস পানি লাগলে আমি এটা নিজের ইচ্ছে খেতে পারি না। খুব কষ্ট লাগে যে এখান থেকে এখানে, মানে চোখে ভাসতো। আমি আগের ঘরে হাঁটতাম, বিয়ে করতাম, কিন্তু এখন আমি পারছি না। তো আমি ভাবি যে আমি কিডনি বিক্রি করে আমি আমার পায়ের অপারেশন করব। গুগলে সার্চ দিই, মানে দেখি এখানে এখানে, কিন্তু তখন তো মানে আমার পাখে আসা সম্ভব না। আমার বাবা মা তো দিবে না, আমার আত্মীয় স্বজনকে দিবে আমাকে কি করতে। যদি আমি হাঁটতে পারতাম, আমার মানে ইয়ে ছিল যে আমি একটু হাঁটতে পারতাম, আমি ডাক্তারের সাথে পার্সোনালি কথা বলতাম যে এটা আপনারা আমার মধ্যে থাকবে, আমি নিজের ইচ্ছায়। কারণ 17-18 বছর বয়সে তো সবাই সবার সিদ্ধান্ত নিতে পারে। তো আমার তো কিডনি 18 বছর বয়সেও পারে না, কিডনিতে অভিভাবকের অনুমতি লাগে। আমি তো সেটা জানি, জানি, মানে তোমার plan ছিল আমার এটা, দিক হ্যাঁ। থেকে আমি যেটা ভাবছি যে আমি তো আমার সিদ্ধান্তটা নিতে পারবো। তো আমি ভাবি আমি ডাক্তারের সাথে কথা বলবো যে যদি কারো লাগে তাহলে সে যাতে আমাকে ঠিক 6 আছে, থেকে তো 7 তুমি লাখ টাকা দেয়। এটাতে সাকসেসফুল হওনি, শেষ পর্যন্ত তুমি এটা না। সাকসেসফুল হওনি। হ্যাঁ, এটা আমি আর পারিনি, কারণ ঠিকানা তো আর থাকে না, কারণ আমি যেতেও পারবো নো না। প্রবলেম। মানে ওর প্ল্যানটা কি দেখেন, মানে কতটা ড্রাস্টিক্যালি প্ল্যান করতেছে যে আই নিড টু ওয়াক, আমার হাঁটতে হবে, আমার পাটাকে সেভ করতে হবে। ওকে, তারপর কি হলো? এক তারপরে- সপ্তাহ তো পার হয়ে গেল, ইন দ্য মিনটাইম 1 সপ্তাহ তো পার হয়ে গেল। তারপর টিউমার থাকতে থাকতে 3-4 মাস পর পা প্রচন্ড ফুলে যায়, মানে অস্বাভাবিকভাবে। আর আমার পিছনে এখানে পানি জমে, মানে বসে থাকতে থাকতে পানি জমে গেছে। পানি মানে পেন করতো, মানে বসেও থাকতে পারতাম না, শুয়েও থাকতে পারতাম না। সারা দিন রাত আমাকে মানে পায়ের ব্যথায় মানে এভাবে বসে থাকতে হতো। মানে আমি যে একটু এইভাবে নড়বো, মানে আমার পাটা তো লাড়া পড়বে, মানে ওই সম্ভব ছিল না। শুধু এভাবে বালিশে ঢালান দিয়ে বসে থাকতাম। তারপরে আমার ওই যে কাকা আমাদের স্কুলে ভর্তি করে, সে কাকা আমার মানে অবস্থা দেখে ওই ডাক্তার, এই ব্যথাতে এবার ডাক্তার কাছে যায় আর কি। ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে ওই টিউমারে হাড্ডি ফেটে গেছে, মানে এই পাশে আমার অপারেশন হয়েছে আর এই পাশে মানে ব্যথায় আমার হাড্ডি ফেটে গেছে। তো তারপর মানে ডাক্তার বলছে যে ইঞ্জেকশন দিতে হবে। তো স্যারকে বললাম যে স্যার আমি তো যেতে পারিনি। তো বললো যে এক একটা ইঞ্জেকশন 22,000 টাকা করে। 22,000 বলতে 35,000 টাকা করেছিল এটা। কিন্তু ওই স্যারটা অনেক ভালো ছিল, স্যার আমাকে অনেক হেল্প করছে। স্যার অনেক সময় স্যারের চেম্বার আমি চেক আপ করতে গেছি, স্যার তুমি আমাকে। ইনজেকশন নিতে পারছো? হ্যাঁ, আমি ইনজেকশন কয়টা নিয়েছি। নিছো ইনজেকশন? এটা 4টা নিয়েছি, 5টা দেওয়ার কথা ছিল। 4টার পরে পারো নাই? না, কারণ একটা মানুষ কত, সবাই তো সবসময় সমস্যার কথা শুনতে চায় না। আমি এতদিন ধরে আচ্ছা, তাদের তুমি কাছে আমাকে একটু বলো তো যাচ্ছি। তোমার প্রেজেন্ট সিচুয়েশনটা আমি দেখাবো আমার ভিডিওতে। সেটা হচ্ছে যে তোমাকে ডাক্তার লাস্ট কি বলেছে? তো ওই যে ওই সুই দিতে বলে, যে সুই না দিলে এটা ব্যথা কমে না। তা আমি তো মানে অনেক খারাপ অবস্থা, তো সুই দিই। তো তারপরে মানে টেনশন অনেক ইয়ে সিক হয়ে পড়ছিলাম আরো। তারপরে আমি ভাবি যে মানে নামাজ তো আগে থেকে পড়তাম, আমি ইসলামিক বিষয়গুলো দেখতাম যাতে এগুলোর মধ্যে আমি মানে কষ্টটা ভুলে থাকতে পারি। তো মানে তারপরে পারতাম, বাট রাতে সম্ভব হতো না। দিনে সবার সাথে থাকতাম তো ভুলে থাকা যেত। রাত্রে তো সবাই ঘুমিয়ে আছে, কেউ তো জানে না, কিন্তু আমি ঘুমাতে পারিনি। এত বছর পর আমি একটা রাতও ঘুমাতে পারিনি। ফজরের আজান দিলে আমি নামাজ পড়ে ঘুমিয়েছি। মানে অনেক ট্রাই করি ঘুমাতে, কিন্তু পারি না। করাই শুই দেওয়ার পরে তারপর বাসায় থাকি। তো অত টাকা ডাক্তার তোমার এখন কি বলেছে? ডাক্তার বলেছে যে অপারেশন করতে হবে। হ্যাঁ, তো ডাক্তার তো বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে, নইলে পায়ের সমস্যা হবে। তো সেটা তো অনেক সমস্যা হবে আগেই না, পার মানে হয়ে 1 গেছে। সপ্তাহের মধ্যে অপারেশন করতে পারলে যাতে ওনার সাথে যোগাযোগ করি। ও ওকে ওকে। আর না হলে যোগাযোগ করার দরকার নেই। তুমি তো তোমার পায়ের যে অবস্থা রেখেছো, মানে এখনো তুমি পাটা ধরে রেখেছো, এবং তোমার অর্থ জোগাড় হয়নি বলেই তুমি এখন পর্যন্ত প্রপার ট্রিটমেন্টে যেতে পারোনি। আমি মানে এটাই ভাবি যে আমার যদি আরো টিউমার বড় হয়, আমি ব্যথা সহ্য করবো, কিন্তু আমার পা আমি ফালাবো না। তোমার বর্তমানে লাস্ট কবে দেখিয়েছিলে ডাক্তারকে? 3 মাস আগে।
3 মাস আগে। তখন টিউমারটার কি অবস্থা? ওই সুই ইনজেকশন দিয়ে সুই মানে টিউমারটাকে ছোট করা হয়েছে, ছোট করে রাখা হ্যাঁ, হয়েছে। যাতে ব্যথা না করে, ছোট হয়, যাতে অপারেশন করতে সুবিধা হয়। তো এই যে এটা কতদিন এভাবে রাখা যাবে? এটা হচ্ছে যতদিন অপারেশন না করি অতদিন আমাকে সুই দিয়ে রাখতে হবে। ওই এত এই 22,000 টাকা করে পয়সা injection? তাও আবার সপ্তাহে একটা করে, প্রত্যেক সপ্তাহে একটা। কিন্তু তোমার এই টিউমারটা কেটে ফেললে যে তুমি সুস্থ হবা তারও তো কোনো গ্যারান্টি নাই। না, এটা দিয়েছে ডাক্তার, এটা দিয়েছে? বলছে আমার যে এখানে টিউমারটা হয়েছে ওই পুরো মানে হাঁটুর বাটিটা ফেলে হ্যাঁ। এখানে স্টিলের বাটি লাগিয়ে দিবে। ও আচ্ছা, ওই মানে ওই পুরো জায়গাটাই ফেলে দিবে, ফেলে দিয়ে স্টিলের বাটি স্টিলের বাটি লাগিয়ে দিবে যাতে এটা ইনফেকশন আর না করে। তারপর আমি মানে ভরসাই ছেড়ে দিই যে আসলে এভাবে সারা জীবন বেঁচে থাকাতে একবারে মানে মরে যায়, এটাই ভালো হবে, কারণ বাবা মার উপরে ভাবে বোঝা হবে না থাকাতে। তারপর আমি একটা চিঠি লিখি ঘরে বসে, আমাদের পাশেই থানা, ওটার উদ্দেশ্যে একটা চিঠি লিখি যে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাই, যাতে আমার লাশটা পোস্টমর্টম করা না হয়। এটার জন্য আমি একটা চিঠি লিখি। পোস্টমর্টম করার কথা তুমি নিষেধ করেছিলে কেন? কারণ আমি চাই আল্লাহ আমাকে যত যাই দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে ওটা নিয়ে যেতে আমি আল্লাহর কাছে যেতে পারি। আর পোস্টমর্টম জিনিসটা আমার ভালো লাগতো না আর কি, মানে একটা দেহ কাটা, সবাই মানে যারা কাটবে তারাও তো মানে আমার ভালো লাগতো না জিনিসটা। সো আপনারা দেখেছেন ওর পাটা হচ্ছে একটা চেয়ারে তোলা, এবং এই অবস্থায় হচ্ছে পুরো গল্পটা বলেছে, এবং ওর লাস্ট 1.5 বছর কিন্তু এভাবেই কাটছে। আর লেখাপড়া করতে পারেনি, লেখাপড়া ড্রপ চলে আছে। যে জবটা করতো সেটাও তো নাই, অবভিয়াসলি নাই, পুরোপুরি ডিপেন্ডেন্ট। বাবা দর্জিগিরি করেন, এখনও বোধহয় দর্জি করেন না, এখনো করেন। এবং ওর আসলে ইনকাম করার মতো কোনো বড় ভাইও নাই। ওর যে বড় 2 বোন তাদের বিয়ে হয়ে গেছে, ওর একটা ছোট ভাই আছে, আরেকটা বোন আছে, ওরই সমপর্যায়ে পড়াশোনা করে। ওই বোনটা কি বন্ধ হয়ে গেছে পড়াশোনা, নাকি ও পড়াশোনা করছে? একসাথেই দুজনে বন্ধ হয়েছে। ওরও বন্ধ করে দিয়েছে? মানে আমার কথা হচ্ছে পড়লে 2 পড়ে একসাথে পড়বে। 6 থেকে 7 লক্ষ টাকা আসলে আমাদের জীবন গল্পের অনুষ্ঠানের জন্য ইটস নট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আলহামদুলিল্লাহ, আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স। সো আমরা আশা করতে পারি যে এই মেয়েটার ফুট স্টেপ, পা ফেলার যে ব্যাপারটা, সেটা আমরা নিশ্চয়ই পারবো ইনশাল্লাহ। এবং সেটার জন্য এই মেয়েটি আজকে আপনাদের কাছে এসছে। ওর বিকাশ নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, একই সাথে ওর মুখ দিয়ে উচ্চারণ করবে যারা রেডিওতে শুনছেন। এই নাম্বারে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং একই সাথে আদার্স কোনোভাবে ওকে সাহায্য করা যায় কিনা সে ব্যাপারেও আপনারা সহযোগিতা করতে পারেন। যদি কোনো ডক্টর থেকে থাকেন আমার এই ভিডিওতে, যদি দেখে থাকেন, ওর সঙ্গে যদি যোগাযোগ করতে চান, বিশেষ করে ডাক্তারদের কথা আমি বলবো, আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি চেষ্টা করবো ওর সঙ্গে কমিউনিকেট করিয়ে দেওয়ার জন্য। এটা যে কত বড় সোয়াবের কাজ, এটা নিঃসন্দেহে অনেক বড় সোয়াবের কাজ। এবং আসেন, শুধু একটা কথাই বলতে পারি, আসেন আমরা সবাই অংশীদার হই। ওকে, আমি আপনার মাকে এই মুহূর্তে নিয়ে আসবো স্টুডিওতে। আপনার মার মুখ থেকেই আমি নাম্বার 2 শুনতে চাই। আপনার নামটা কি বলেন তো একটু? পারভিন। আপনার মেয়েটা? হ্যাঁ। কয় নাম্বার মেয়ে? এটা হচ্ছে 4 নম্বর মেয়ে। 4 নম্বর মেয়ে। আপনার এই মেয়ের জন্য এখন পর্যন্ত কত টাকা ধার করতে হয়েছে মানুষের কাছ থেকে আনুমানিক? অনুমান 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকার মতো ধার করতে হয়েছে। তো এই টাকা শোধ করবেন কিভাবে? এই টাকা শোধ করে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাহকে থেকে আমি চাইয়ে নিছি। আচ্ছা। পাড়া পড়শি ছিল আশেপাশে, তাহর থেকে চাইয়ে নিছি। আর কিছু টাকা আমার ওখানে ঋণ আছে। আচ্ছা, তো এগুলো ঋণ টিন শোধ করার চিন্তা ভাবনা তো পরে, কিন্তু তার আগে তো হচ্ছে মেয়ের এই অবস্থা। হ্যাঁ, এই জন্য মেয়ের অবস্থা, এই জন্য আমি মানুষের কাছে হাত পাইতা। তারপর আমি চাই যে আল্লাহ পাক নিয়ে আমার মেয়েকে ভালো করে। আজকে 1 বছর ধরে আমার মেয়ে বাইরে কোনো আলো বাতাস দেখতে পারতেছে না, খুবই খারাপ লাগে। ঠিক আছে, আমরা প্রিয় দর্শক এটা আর লম্বা না করি, খুবই অমানবিক, আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে অনেকক্ষণ যাবত স্টুডিওতে। তো তুমি বলো, নাম্বার 2 বলো, দেখে বলো। এই 2 নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা? আম্মুর নামে। এটা কি বিকাশ করা আছে? হ্যাঁ, বিকাশ করা। বিকাশ নাকি বিকাশ সাথে আর কি করা আছে? বিকাশ, নগদ বা অন্যান্য যেগুলো করা থাকে? আমার একটা করা ছিল তাকে। মাইক্রোফোনটা কাছে না বলো। একটা করা ছিল তাকে, তো মানে এটা নতুন করা হয়েছে। আচ্ছা, তো এটা মানে 2 দিন পর এটা নাকি অন হবে। ঠিক আছে, সমস্যা নাই। বিকাশ করা 2 নাম্বারই। নাম্বার 2 বলো। 019 019 7 33 33 23 23 875। দাঁড়াও, আবার নতুন করে বলো, আবার বলো। হ্যাঁ, 019 7 33 23 875। আরেকবার বলো। 019 7 33 23 875। আচ্ছা, আরেকটা নাম্বার? আরেকটা নাম্বার হচ্ছে 013 11 45 66 65। আবার বলো।
01311456665। ওকে, এই দুটো তোমাদের ব্যক্তিগত নাম্বার, হ্যাঁ। পার্সোনাল নাম্বার, এবং এই দুটো নাম্বারে তোমাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের সাথে হেল্পের ব্যাপারে কথা বলা যাবে, তোমাদেরকে হেল্পও পাঠানো যাবে দুটো নাম্বারে। এখানে আমাদের কথা হচ্ছে যে যেহেতু এটা পাবলিকলি ওপেন করছি নাম্বারটা, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে ফোন করে, বিভিন্ন ধরনের মানুষ। সো তাদের সাথে তোমাদের ব্যক্তিগত ডিল কি হবে না হবে সেটা কিন্তু একেবারেই তোমাদের ব্যক্তিগত বিষয়, এবং এখানে আসলে উপকার হলেও তোমার, অপকার হলেও তোমার। এটা জেনে স্বেচ্ছায় কিন্তু আপনারা আপনাদের নাম্বারটা আজকে এখানে ওপেন করলেন, সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, সো প্রিয় দর্শক এবং শ্রোতা যারা শুনছেন তাদেরকে বলবো, অসহায় যারা বিপদগ্রস্ত থাকে সেই সব মানুষকে সাহায্য করলে আল্লাহ আপনাদেরকে, আপনারা যখন বিপদে পড়বেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। সো আসলে সাহায্যটা ওনাকে করা না, সাহায্যটা নিজেরা নিজেদেরকে করা। তো সেই জায়গাটা থেকে প্লিজ 6-7 লাখ টাকা কোনো টাকাই না, আপনারা অল্প অল্প করে হলেও ওনাদের পাশে দাঁড়ান। এবং নিশ্চয়ই আমি চাই, মানুষ তো স্বপ্নের সমান বড়, আমি চাই যে আমাদের এই সুমা যে আজকে পাটা এই অবস্থায় স্টুডিওতে এসছে, ক্র্যাচে ভর করে ওকে ধরে নিয়ে আসতে হয়েছে 2-3 জন মিলে, তো প্রার্থনার মতো করেই বলতে চাই যে একদিন হেঁটে হেঁটে আমাদের স্টুডিওতে আসবে এবং আপনাদেরকে দেখাবে যে না, আপনাদেরই সাহায্যে ও আজকে হাঁটতে পারে। বাকিটুকু তাওয়াক্কাল তো আল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। হোপলেস হওয়ার কোনো কারণ নাই, নিশ্চয়ই ভালো কিছু হবে, এই আশা আমরা করতে পারি। জি ভাই, আমি জি। সবার প্রতি আশা রেখে আমি এখানে আসছি। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জীবন গল্প।